হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক। তোমাদের রিকোয়েস্টে নিয়ে আসলাম চলতরিতের অনলাইন ক্লাস বা ইউটিউব ভিডিও একটা। তো এই ভিডিওতে তোমরা কী পাবে, বেসিক যে আলোচনা আছে চলতরিতে সেটা, অ্যান্ড তার সাথে আর একটা সেকেন্ড ভিডিও আসবে যেটা অঙ্কের উপরে বেস করে হবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কেমন ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে সেই নিয়ে আলোচনা কী নিয়ে করব, একদম বেসিক জিনিস নিয়ে। যার বইটা একবার পড়া হয়ে গেছে তার একবার করে রিভিশনের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। দেখতে থাকো, চলো দেখি কি আমাদের ক্লাসে কী নিয়ে আলোচনা হয়। তো কুলম্বের সূত্র, এর আগে আধান বা আধান সম্পর্কিত যে আলোচনাগুলো আছে ওটা বই পড়লে তোমরা পেরে যাবে, তাই আমি একদম যেগুলো একদম বেসিক সেগুলো নিয়ে আলোচনা করছি না। মোটামুটি পরীক্ষায় আসার মতো জিনিসপত্র যেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে আমি হেল্প করতে পারবো, শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্ব কী বলছে? কুলম্ব বলছে যে যদি দুটি আধান থাকে, ধরো এখানে দুটি আধান রয়েছে এ পয়েন্টে আর বি পয়েন্টে, তো তারা পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে মাপার জন্য একটা সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী কুলম্ব। তো তিনি কি বলছেন? বলছে যদি তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে এফ যদি আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, সেটা দেখো Q1 এবং Q2 অর্থাৎ দুটো আধানের গুণফলের সমানুপাতিক হচ্ছে। একটা আধান এখানে আছে Q1 আর আরেকটা আধান এখানে আছে Q2, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স ধরে নিলাম আমরা আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে কি হচ্ছে, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সেটা কি হচ্ছে Q1 এবং Q2-র গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আধান দুটোর মধ্যে দূরত্ব যত বাড়বে তাদের আকর্ষণ বল দেখো কমবে। তুমি খেয়াল করে দেখবে, একটা চিরুনি দিয়ে তুমি মাথা আঁচড়ালে, একবার আঁচড়ে যদি একটা কাগজের টুকরোর কাছে ধরো, দেখবে কাগজের টুকরোটা নড়ছে না, অর্থাৎ চিরুনি কিন্তু আকর্ষণ করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আধান কম আছে তাই আকর্ষণ বল কম, তার মানে আধান যদি কম হয় আকর্ষণ বলও কম, দুটোই একসাথে কমছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। ওই জন্য আধানের গুণফলের সাথে বলটা সমানুপাতিক। আর ধরো তুমি কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে দেখবে কাগজের টুকরোটা নড়া শুরু করে, অর্থাৎ টুকরো থেকে চিরুনিটাকে দূরে নিয়ে গেলে কিন্তু চিরুনিটা নড়ে না। তার মানে কি, সরি চিরুনি নয়, কাগজটা নড়ে না। তার মানে কি, তার মানে তুমি যত কাছে নিয়ে যাচ্ছ চিরুনিটাকে আধানের, তত কী হয়ে যাচ্ছে, দূরত্বটা কমছে। তাহলে দূরত্ব যদি কমে আকর্ষণ বল কিন্তু বাড়ছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাই সেক্ষেত্রে দেখো বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমরা কম্পাইল করি একসাথে, তাহলে এফ সমানুপাতিক Q1 Q2 আর এফ সমানুপাতিক 1/r², তাহলে পেয়ে যাই আমরা এফ সমানুপাতিক Q1 Q2/r²। এই ভেদ সম্পর্ক থেকে আমরা সমীকরণে আসলে একটা ধ্রুবক আসে, এই কে ধ্রুবক, ঠিক আছে, এটাকে বলে কুলম্বের ধ্রুবক। তাহলে দেখো এফ ইকুয়ালস টু, যদি কে Q1 Q2/r² এরকম যদি হয়, তাহলে এক্ষেত্রে কে ইকুয়ালস টু কি আসছে, কে ইকুয়ালস টু আসছে Fr²/Q1 অ্যান্ড Q2। তাহলে কে ইকুয়ালস টু Fr²/Q1 Q2। তোমাকে প্রশ্ন করতে পারে কে এর একক কী, আমরা এই সূত্র থেকে কে এর এককটা নির্ণয় করব। এফ মানে বল, তাহলে এখানে বলের একক বসবে। আর মানে কি, দূরত্ব, তাহলে r² মানে দূরত্বের বর্গ বসবে এখানে। Q1 আধান, Q2 আধান, তাহলে এখানে আধানের একক বসবে। প্রসঙ্গত বলে রাখি, আধানের একক কুলম্ব তোমরা জানো, এসআইতে কুলম্ব, আর সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। তাহলে চলো এককটা নির্ণয় করি। আচ্ছা, কে এর একক আমরা কি করেছিলাম, Fr², কে ইকুয়ালস টু এসছিল Fr²/Q1 Q2। তাহলে এফ হচ্ছে বল, সেখানে বলের একক বসবে। r² মানে দৈর্ঘ্যের বর্গ, তাহলে দেখো দৈর্ঘ্যের এককের বর্গ বসেছে। Q1 Q2 দুটোই আধান, তাই আধানের এককের বর্গ হয়ে গেছে। তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার, বলের একক নিউটন বসলো, দৈর্ঘ্যের এককের স্কোয়ার তাই মিটারের স্কোয়ার বসলো, আধানের একক কুলম্ব বললাম, তাহলে কুলম্বের স্কোয়ার বসলো নিচে। তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার, কুলম্বটা উপরে পাওয়ার -2 আসবে, তাই নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আচ্ছা, কে এর মান কত, কে এর মান এসআইতে হয় 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা তোমাকে মুখস্থ করতে হবে। এসআই পদ্ধতিতে হচ্ছে এইটা, আর কে ইকুয়ালস টু 1 হবে যদি সিজিএস পদ্ধতিতে হয়। তাহলে মনে রেখো সিজিএস পদ্ধতিতে কে 1 আর এসআইতে হচ্ছে 9 × 10⁻9। আচ্ছা, তাহলে ধরো আমাদের যে কুলম্বের সূত্রটা এফ ইকুয়ালস টু কে Q1 Q2/r², এখানে যদি আমি এসআইতে অঙ্ক করি বা এসআইতে লিখি, তাহলে কে এর জায়গায় কত বসাবো, 9 × 10⁻9 বসাবো। আর যদি সিজিএসে অঙ্ক করি সেক্ষেত্রে কে এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা শুধু কি হয়ে যাবে, কে এর জায়গায় 1 বসালে Q1 Q2/r², ডান। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যাট কুলম্বের সংজ্ঞা। এগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারবে, আমার আলোচনা করার দরকার নেই। তো ঠিক আছে, বই থেকে এগুলো পড়ে নিও। কুলম্বের সংজ্ঞা, স্ট্যাট কুলম্বের সংজ্ঞা। আচ্ছা, কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক, 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আচ্ছা, আমি ইএসইউকে স্ট্যাট কুলম্ব কেন বলছি, ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটকেই বলে স্ট্যাট কুলম্ব, অর্থাৎ ইএসইউ আর স্ট্যাট কুলম্ব সেম জিনিস। তার মানে কি, বেসিক্যালি 1 কুলম্ব আধান ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ওকে, সম্পর্কটা মনে রাখবে। তোমাকে উল্টোটাও জিজ্ঞাসা করতে পারে, 1 স্ট্যাট কুলম্ব মানে কত কুলম্ব, তাহলে সেক্ষেত্রে 3 × 10⁹ তলায় চলে যাচ্ছে, তাহলে 1
এক স্ট্যাট কুলম্ব, এক স্ট্যাট কুলম্ব ইকুয়ালস তাহলে 1/3 ইন্টু 10⁹9 কুলম্ব, এটা মনে রেখো, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের আসছে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ধারণা। তড়িৎ ক্ষেত্র কি জিনিস? তড়িৎ ক্ষেত্র হলো, ধরো আচ্ছা তড়িৎ ক্ষেত্র কি জিনিস? তড়িৎ ক্ষেত্র হচ্ছে ধরো কোনো একটা আধানকে তুমি একটা জায়গায় রেখেছো, এখানে তুমি একটা আধানকে রেখেছো, আর কোনো আধান নেই, এই একটাই আধান আছে। তাহলে এই আধান তার চারিপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল এমন তৈরি করে যে ক্ষেত্র বা অঞ্চলের মধ্যে তুমি যদি দ্বিতীয় কোনো আধানকে এনে রাখো, তাহলে সেই দ্বিতীয় আধানকে এই আধান আইদার কি করে, আকর্ষণ করবে, অর বিকর্ষণ করবে, মানে ঠেলে দূরে সরিয়ে দেবে, কোনো না কোনো কিছু একটা তো করবে। কারণ কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি, একটা আধান আরেকটা আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করে। সমপ্রকৃতির আধান হলে বিকর্ষণ করে, বিপরীত প্রকৃতির হলে আকর্ষণ করে। তার মানে একটা বল প্রয়োগ করবে, রাইট? তো বলা হচ্ছে এই প্রথম আধানের এই চারিপাশে যে অঞ্চলটা তৈরি করেছে, সেই অঞ্চলের মধ্যে কোনো দ্বিতীয় আধানকে আনলে একটা তড়িৎ বল অনুভব করে, তাই এই অঞ্চলটাকে বলা হয় প্রথম আধানের তড়িৎ ক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড আধানেরও কিন্তু নিজস্ব তড়িৎ ক্ষেত্র আছে, সেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। এখানে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা বোঝার জন্য বলতে চাইছি যে কোনো একটা আধানের চারিপাশে যে অঞ্চলটা আছে, সেই চারিপাশের অঞ্চলটাই হচ্ছে ওর জন্য একটা তড়িৎ ক্ষেত্র। মানে মোটামুটি তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি কত দূর থাকে, আধান থেকে শুরু করে অসীম পর্যন্ত। আমরা জানি আকর্ষণ বা বিকর্ষণ বল দূরে যাওয়ার সাথে সাথে কমতে থাকে, কিন্তু তুমি যত দূরে যাবে তত কম হবে, জিরো তো হবে না। তো এরকম করে দূরে যেতে থাকলে একদম অসীম দূরত্বে গিয়ে আকর্ষণ বলটা জিরো হয়ে যায়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মানও অসীমে গিয়ে শেষ হয়ে যায়। তাহলে শেষমেশ তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি কিন্তু অসীম পর্যন্ত। নেক্সট আমরা পড়বো বিভব। কৃতকার্য থেকে বিভব। বিভব ব্যাপারটা কি? বিভব হচ্ছে বেসিক্যালি কৃতকার্য, তোমরা 9-এ যে কার্য পড়েছো সেই জিনিসটাই। এখানে কীরকম হবে, ধরো একটা আধান রয়েছে, একটা ধনাত্মক আধান, এখানে একটা ধনাত্মক আধান, তাহলে তার চারপাশে একটা আমার তড়িৎ ক্ষেত্র রয়েছে। তড়িৎ ক্ষেত্রটা কত দূর পর্যন্ত বিস্তৃত হয় বললাম, অসীম পর্যন্ত। তার ধরে নাও এই জায়গাটা হচ্ছে অসীম, কথার কথা বলছি, অসীমের তো কোনো লিমিট নেই, ধরে নাও এই জায়গাটা অসীম। এই অসীমে একটা তোমার কাছে আধান রাখা আছে, এবং এই আধানটা হচ্ছে একক ধনাত্মক আধান, অর্থাৎ এর মান হচ্ছে 1, ঠিক আছে। এই আধানটা পজিটিভ, এই আধানটাও পজিটিভ, পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। এবার তুমি এই আধানটাকে ধরে কি করলে, আস্তে 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 এই আধানের কাছে নিয়ে আসছো, নিয়ে এসে সাপোজ এই জায়গাতে রাখলে, তাহলে তুমি এই আধানটাকে যে বল প্রয়োগ করে এখানে নিয়ে আসতে হলো। আধান তো এমনি এমনি চলে আসেনি, তোমাকে নিয়ে আসতে হয়েছে, তুমি বল প্রয়োগ করেছো, আধানের স্মরণ হয়েছে, তাহলে এটা কৃতকার্য হয়েছে না? এই যে কৃতকার্যটা হয়েছে, সেই কৃতকার্যটা হচ্ছে এই স্পটটার বিভব, এই জায়গাটার বিভব, যেখানে তুমি আধানটাকে এনে রেখেছো সেই জায়গাটার বিভব হচ্ছে এটা। তাহলে সংজ্ঞা থেকে কি পেলাম, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বহন করে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই বলে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব। অর্থাৎ বিভব কিন্তু কোনো আধানের হয় না, বিভবটা হয় কোনো একটা প্লেসের, একটা জায়গার। তাহলে এই জায়গার বিভবটা হলো আনতে যে কৃতকার্য হয়েছে। তাহলে দেখো এক আধান আনতে যা কৃতকার্য হবে, মানে তোমার একটা জিনিস করতে যত কাজ করতে হবে, 10টা জিনিস করতে 10 গুণ কাজ করতে হবে, সিম্পল। তাহলে একক আধান আনতে যদি কার্য করতে হয় যা, তাহলে কিউ পরিমাণ আধান আনতে তার কিউ গুণ কার্য করতে হবে, ওকে। তো সেটাই বলা হচ্ছে বিভব। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সমীকরণটা হয় কিউ ভি, ঠিক আছে, কৃতকার্য ইকুয়ালস টু আধান ইন্টু বিভব, এটা মনে রাখবে। তো যেখানে ধরো দেখো যদি কিউ ইজ ইকুয়াল টু 1 হতো, অর্থাৎ এই যে একক ধনাত্মক আধানটাকে এনেছি, কিউ এর জায়গায় 1 বসাও, তাহলে চলে আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি। তাহলে সংজ্ঞায় যেটা বললাম তাই, অর্থাৎ দেখো একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য করতে হয় সেটাই ইকুয়ালস টু হচ্ছে ভি, অর্থাৎ বিভব, যে কার্য করতে হয় তাকেই বলা হয় বিভব। আচ্ছা বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট আর স্ট্যাট ভোল্ট। এসআইতে ভোল্ট আর সিজিএস হচ্ছে স্ট্যাট ভোল্ট। ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি? 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট বলতে পারো। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, ইএসইউ টাইপের এককগুলো ব্যবহার না করে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম্ব এগুলোকে ইউজ করবে। আচ্ছা উল্টোটাও আসতে পারে, 1 স্ট্যাট ভোল্ট মানে তাহলে কত বিভব, দেখো 300টা কোনাকুনি গুণ হয়ে যাবে এদিকে, তাহলে 300 ভোল্ট ইকুয়ালস টু তাহলে 1 স্ট্যাট ভি, ঠিক আছে। তাহলে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। নেক্সট আমাদের টপিক হচ্ছে স্ট্যাট ভোল্ট, 1 ভোল্টের সংজ্ঞা, এগুলো তোমরা পড়ে নিতে পারবে, একদম সিমিলার কার্যের সঙ্গে, মানে যেভাবে বিভবের সংজ্ঞাটা দিলাম ঠিক একই রকম করে হবে। আচ্ছা তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত নির্ণয়, মাত্রা নির্ণয়টা করতে দিতে পারে, এমসিকিউতে জেনারেলি ডাইরেক্ট মাত্রাটাই লিখতে দেয়। কী করে নির্ণয় করবো, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, এখান থেকেই আমরা ভিটা বার করবো। তাহলে ভি ইকুয়ালস টু আসছে ডাব্লিউ বাই কিউ। আচ্ছা ডাব্লিউ মানে কার্যের মাত্রা আমরা জানি কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, খালি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, নাইস। আচ্ছা কিউ হচ্ছে আধান, আধানের একক কি, এটা একটু মুখস্থ রাখতে হবে আপাতত, আইটি, আধানের একক হচ্ছে আইটি। আধানের সরাসরি আধানের মাত্রা হচ্ছে আইটি। আধানের সরাসরি কোনো রকম করে আমাদের মাত্রা নেই, তড়িৎ প্রবাহ মাত্রা থেকে আনতে হয়, এটা পরে আমরা পড়বো।
আপাতত এটা মনে রাখো। তাহলে এখান থেকে কি হলো, এম এল স্কোয়ার, আচ্ছা টি এখানে উপরে উঠে আরেকটা পাওয়ারে মাইনাস বেড়ে যাবে, টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে, আই টু দি পাওয়ার -1, দ্যাট ইজ, তাহলে আমাদের বিভবের মাত্রা নির্ণয় করে ফেললাম। নেক্সট টপিক, বিভব প্রভেদের পরিমাপ, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা একটু ছাত্রছাত্রীরা ভুল করে কনসেপ্টের অভাবে। এই জায়গাটা কি করব, বিভব প্রভেদটা মাপবো কীভাবে? ধরো কথার কথা কোনো একটা জায়গা আছে 10 ভোল্ট, 10 ভোল্ট সিম্পল, আর একটা জায়গা আছে ধরো 7 ভোল্ট। তোমাকে যদি বলে এই দুটো জায়গার মধ্যে বিভবের পার্থক্য কত, দেখো তুমি ইজিলি বুঝে গেছো এই দুটো জায়গার মধ্যে বিভবের পার্থক্য কত, তাহলে 10 - 7 ভোল্ট, তাহলে হয়ে গেল 3 ভোল্ট, সিম্পল। এই প্রশ্নটাই যখন তোমাকে পি কিউ বা এবি দিয়ে দেবে অনেকে ঘাবড়ে যায়। এই পয়েন্টের বিভব হচ্ছে এ, এই পয়েন্টের বিভব হচ্ছে বি, তাহলে এই দুটো পয়েন্টের বিভবের পার্থক্যটা কত? অ্যান্সার হবে এ মাইনাস বি, রাইট? না, এক্ষুনি বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? এখানে কিন্তু তুমি জানতে 10টা বড় আর 7টা ছোট, তাই তুমি 10 থেকে 7 বিয়োগ করেছো। তোমাকে কি এখানে বলে দিয়েছে কোনটা বড় কোনটা ছোট? জানো না, তাই দেখতে হবে প্রশ্নে বলা আছে কিনা। তোমাকে যদি বলে দেয় এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ বিভবটা বড় বিভব, এটা উচ্চ বিভব, আর বিটা ছোট বিভব বা নিম্ন বিভব, তখন আমরা কি করি, উচ্চ বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এ যদি বড় বিভব হয় তাহলে এ মাইনাস বি হবে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? সিম্পলি এ মাইনাস বি ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে যখন ধরো কোনো একটা তার আছে, একটা কারেন্টের তার, সেই কারেন্টের তারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন বা ধরো আধান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এই সব আধানগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। এই তারের মাঝখানে এরকম একটা জায়গায় তুমি একটা দরজা মতো কল্পনা করলে, একটা প্রস্থচ্ছেদ বলে এটাকে, তো এটা তুমি কল্পনা করলে 1 সেকেন্ডে যে কটা আধানের মধ্যে দিয়ে যাবে, যে কটা বললে ভুল হবে, যত পরিমাণ আধান এর মধ্যে দিয়ে যাবে, আধানের পরিমাণ বাই সময়ে, তাকেই বলে প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হয়? বলা হয় হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলে প্রবাহ মাত্রা। তাই 1 সেকেন্ডে এই জায়গাটা দিয়ে যে পরিমাণ আধান ক্রস করে যাবে তাকে বলে প্রবাহ মাত্রা। তোমরা ধরো টিউশন পড়া হয়ে গেলে যখন তোমরা কোনো একটা দরজা দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে যাও, তো 1 সেকেন্ডে দেখা গেল 3-4 জন করে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রবাহ মাত্রা কত হলো? যদি 4 জন বেরোতে 4/1 সেকেন্ড, মানে কত? 4। প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআইতে আমরা বলবো প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার। আর একটু আগে আমরা একটা মাত্রা করলাম না, মাতৃ সংকেত, এটা ভুল ভুল টাইপিং হয়েছে। প্রবাহমাত্রার মাতৃ সংকেত হচ্ছে আই, এটা নয়। প্রবাহমাত্রার মাতৃ সংকেত হচ্ছে আই, আধানের মাতৃ সংকেত হচ্ছে আইটি। আমার যে অ্যাসিস্ট্যান্ট টাইপ করেছে, ভগবান একটু মঙ্গল করুক, আইটি টাইপ করে দিয়েছে এখানে, যাই হোক। প্রবাহমাত্রার মাতৃ সংকেত হচ্ছে আই, আধানের হচ্ছে আইটি। সম্পর্কটা কি দাঁড়ায়? সম্পর্কটা হচ্ছে প্রবাহমাত্রা ইজ ইকুয়াল টু আধান বাই সময়, প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান বাই সময়। তাহলে এখান থেকে দেখো কিউ ইকুয়ালস টু কি চলে আসবে? কিউ ইকুয়ালস টু চলে আসবে আইটি, অর্থাৎ আই ইন্টু টি, প্রবাহ মাত্রা ইন্টু সময় হচ্ছে আবার আধান। তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম প্রবাহ মাত্রা সমীকরণ। তবে ইন্টারেস্টিংলি এখানে তোমাকে কয়েকটা এককের কথা বলে রাখি, এগুলো মাধ্যমিকে খুব আসে। দেখো, আমরা প্রবাহ মাত্রার একক শিখলাম অ্যাম্পিয়ার, সময়ের একক শিখলাম জানি আমরা সেকেন্ড। তো আই এর জায়গায় যদি অ্যাম্পিয়ার বসাই আর টি এর জায়গায় যদি সেকেন্ড বসাই, তাহলে দেখো অ্যাম্পিয়ার সেকেন্ড আসছে, আধান মানে কিউ, তো কিউ এর একক চলে আসলে অ্যাম্পিয়ার সেকেন্ড। তোমাকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক, সেটা কিন্তু লিখতে হবে তখন আধান। ঠিক সেমভাবে আমরা জানি আই ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ আধান বাই সময়। আমরা আধানের একক কি জানি? কুলম্ব, তাহলে কুলম্ব লিখলাম। টি এর জায়গায় কি লিখবো? সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। তাহলে প্রশ্ন আসবে কুলম্ব পার সেকেন্ড কোন রাশির একক? অ্যান্সার হবে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তাহলে এরকম করে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার একক আর আধানের একক এরকম উল্টে পাল্টে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এমনকি স্যাররা কিন্তু তোমাকে সময়ের এককটাও বদলে দিতে পারেন। আবার লিখছি কিউ ইকুয়ালস টু ধরো আইটি, তাহলে এখান থেকে টি বার করো, টি ইকুয়ালস টু কি আসছে? কিউ বাই আই, রাইট? কিউ বাই আই আসছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কুলম্ব বাই অ্যাম্পিয়ার, কিউ এর জায়গায় লিখলাম কুলম্ব, আই এর জায়গায় লিখলাম অ্যাম্পিয়ার। প্রশ্ন করতে পারে কুলম্ব পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? এটা কিন্তু তাহলে সময়ের একক হবে। এরকম করে তোমাদের বিভিন্ন ঘুরিয়ে প্রশ্ন আসবে এখান থেকে। আচ্ছা, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা তোমরা পড়ে নেবে, এটা বই থেকে পড়ে নিলে বুঝতে পারবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার দিক, তড়িৎ প্রবাহ মাত্রার দিক বলতে কি বুঝি? তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এর যোগ বিয়োগটা স্কেলার নিয়মে হয়। প্রশ্ন আসতে পারে তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার নাকি ভেক্টর? তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ যেহেতু একটা তারের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট দিকে হয়, তাই আমাদের মনে হয় এটা একটা ভেক্টর রাশি। কিন্তু ভেক্টর রাশি হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। এক হচ্ছে ভেক্টর রাশিটার মান থাকতে হবে আর দিকও থাকতে হবে। আর আরেকটা কন্ডিশন হচ্ছে ভেক্টর রাশিটাকে ভেক্টর যোগের নিয়ম মেনে চলতে হবে বা ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে। তো তড়িৎ প্রবাহ মাত্রার দিক থাকা সত্ত্বেও এটা কিন্তু কোনো ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো? স্কেলার রাশি বলবো। তাহলে
তড়িৎ প্রবাহ মাত্রার দিকটাকে কীভাবে ধরবো? দিকটাকে ধরবো, এটা একটা কনভেনশনাল মেথড। ধরো কোন একটা তারে আছে, তারে যদি আধানের প্রবাহ এই দিকে হয় তাহলে তড়িতের প্রবাহ হবে ঠিক তার অপোজিটে। আধানের প্রবাহ যেদিকে ধরা হয় তড়িৎ প্রবাহের দিকটা ধরা হয় ঠিক তার অপোজিটে। এর কারণটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ছোট্ট করে এটুকু মনে রাখবে তবে। চলো তাহলে ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, ধাতুর মধ্যে থাকে মুক্ত ইলেকট্রন। দেখো মুক্ত ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে প্লাসের দিকে দৌড়চ্ছে, আর তড়িৎ ক্ষেত্রের দিক হয় প্লাস থেকে মাইনাসের দিকে। যেদিকে তড়িৎ ক্ষেত্রটা বিস্তার লাভ করে তড়িৎ প্রবাহর দিকটাকে সেদিকেই ধরা হয়। আশা করি বুঝে গেছো। এটা মনে রাখবে, আধানের প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহটা ঠিক তার উল্টো দিকে হয়। আচ্ছা আচ্ছা, নেক্সট কি আছে? এটা আছে যেটা বলছিলাম সেটাই, যে মুক্ত ইলেকট্রনের দিকে গতির দিক যেদিকে হয় তড়িৎ প্রবাহের দিকটার বিপরীত অভিমুখে, মনে রাখবে। আচ্ছা এবার পড়বো ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলছে? ওহম বলছে ধরো কোনো একটা তার আছে, এই আচ্ছা আমি এসব আঁকবো না, নর্মাল একটা তার আঁকছি। এই তারের মধ্যে যদি তুমি এক প্রান্তে বিভব দাও, আরেক প্রান্তেও আরেকটা বিভব দাও, যদি দুটো বিভব অসম হয়, মানে কোনো একটা বেশি কোনো একটা কম, তাহলে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তাহলে ধরো এই দুটো পয়েন্টের মধ্যে একটা বিভব পার্থক্য রয়েছে, বিভব পার্থক্যটা কত? VA মাইনাস VB। যদি কোনো তারে এরকম বিভব পার্থক্য থাকে তাহলে সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে। একটু আগেই দেখলাম বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ যায়, তো ধরে নিলাম এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহটা I। তো ওহম বলছে বিভব পার্থক্যটা যত বেশি হবে তড়িৎ প্রবাহটাও তত বেশি হবে। তোমরা এটাকে ধরে নিতে পারো বিভব পার্থক্যটাকে উচ্চতার পার্থক্য, আর তড়িৎ প্রবাহটা জলের ফ্লো। দুটো ট্যাঙ্কের মধ্যে যদি উচ্চতার অনেক পার্থক্য হয় আর একটা পাইপ দিয়ে যুক্ত করে দেওয়া হয়, দেখবে সেই পাইপের মধ্যে দিয়ে অনেক স্পিডে জল যাচ্ছে। তুমি হাইট যত কমিয়ে আনবে তত স্পিডটা কমে যাবে, ব্যাপারটা ঠিক ওই রকম। তাহলে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রাও তত বেশি হবে, বিভব পার্থক্য কমে গেলে তড়িৎ প্রবাহ মাত্রাও কমে যাবে। এটাই হচ্ছে ওহমের সূত্র। উনি কি বলছে? পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, পরিবাহীর তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে এখান থেকে গাণিতিক রূপ আমরা কি পাবো? তাহলে বলছে VA মাইনাস VB সমানুপাতিক I, অর্থাৎ এটা অনেক বইতে এভাবেও লেখা আছে যে I সমানুপাতিক VA মাইনাস VB। এটাকে দুভাবেই লেখা যায়, উভয়ের উপর ডিপেন্ড করে। কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তার উপরও ডিপেন্ড করে যে বিভব পার্থক্য কীরকম হবে। এটাকে পোটেনশিয়াল ড্রপ বলে, তোমরা আরও উঁচু ক্লাসে গেলে পড়বে। তুমি এভাবেও সহজে মনে রাখতে পারো যে বিভব পার্থক্য প্রবাহ মাত্রার সমানুপাতিক। আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? VA মাইনাস VBটাকে আমি ধরে নিচ্ছি VA মাইনাস VBটাকে আমি ধরে নিলাম V। তাহলে V সমানুপাতিক I। এখানে তাহলে V ইকুয়ালস টু একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবকটা আনলাম R, তাহলে V ইকুয়ালস টু IR। এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গিয়ে এই ধ্রুবকটা আনা হলো। এই ধ্রুবকটাকে বলা হয় পরিবাহীর রোধ, ধ্রুবকটাকে বলা হয় পরিবাহীর রোধ, R হলো রোধ। তাহলে R ইকুয়ালস টু কি আসছে দেখো? V/I। R ইকুয়ালস টু চলে আসলো V/I। তুমি চাইলে এখান থেকে রোধের সংজ্ঞা দিতে পারো। এটা একটা খুব ইজি জিনিস ফিজিক্সে, তুমি যদি একবার শিখে যাও যে কীভাবে সমীকরণ থেকে সংজ্ঞা দিতে হবে, তাহলে আর তোমাকে লাইফে কোনোদিনও কোনো সংজ্ঞা মুখস্থ করতে হবে না। খেয়াল করে দেখো, তুমি যে জিনিসটা সংজ্ঞা দেবে সেটাকে রেখে বাকি জিনিসগুলো না 1 করে দেবে, 1 বসিয়ে দেবে, তাহলে অটোমেটিক সংজ্ঞা তৈরি হয়ে যাবে। দেখো এখানে V হচ্ছে বিভব প্রভেদ আর I হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে V1 করলাম, তাহলে 1 ভোল্ট বিভব প্রভেদ। আচ্ছা 1 ভোল্ট বাদ দাও, একক বলবো। তাহলে কি বলবো? একক বিভব প্রভেদ এবং একক প্রবাহ মাত্রার অনুপাতকে। তাহলে এটাকে আরও ভালো ভাষায় বললে তাহলে কীভাবে বলা যায়? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ একক হলে যদি তার মধ্যে দিয়ে একক প্রবাহ মাত্রা যায় তাহলে সেই বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে একক রোধ বলে। আচ্ছা আমাকে একক রোধের সংজ্ঞা চাইনি, শুধু রোধের সংজ্ঞা চাইছে, তাহলে কীভাবে বলবো? সিম্পলি অনুপাত আছে না, V/I-কেই তো আর বলে, এটাই বলে দেবো যে কোনো পরিবাহীর বিভব পার্থক্য, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ, ওই পরিবাহীর রোধ। এরকম করে সংজ্ঞা বানিয়ে আমরা বলতে পারি। আচ্ছা রোধের মাত্রা R ইকুয়ালস টু, এটা কোথা থেকে বার করবো? এখান থেকেই বার করবো। দেখো V এর মাত্রা একটু আগে আমরা বার করেছিলাম, উপরে সেটা বসিয়ে দেবো, তলায় I বসিয়ে দেবো, ক্যালকুলেশন করে এটা চলে আসবে। নেক্সট হচ্ছে রোধের গুণগত সংজ্ঞা। আচ্ছা রোধের সংজ্ঞা আমরা যেটা বার করলাম এটা ওহমের সূত্র থেকে বার করলাম। রোধ ব্যাপারটা কি? রোধ হচ্ছে যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন ওই তারটা বা ওই পরিবাহীটা কী করে? ওই কারেন্টটাকে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে। এই স্বাভাবিক যে বাধা দেওয়ার ক্ষমতা বা এই ধর্মটা, সেটাকেই বলা হয় পরিবাহীর রোধ। কিন্তু এই সংজ্ঞা লিখলে পরীক্ষায় কোনোদিনও নাম্বার দেবে না, তাই এই সংজ্ঞাটা কিন্তু অ্যাভয়েড করবে। যতক্ষণ না গুণগত সংজ্ঞা আলাদা করে চাইছে ততক্ষণ এটা লিখবে না। তোমরা ওহমের সূত্র থেকে প্রাপ্ত যে রোধের সংজ্ঞাটা একটু আমি বললাম সেটাই লিখবে, যে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় এবং পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ।
আচ্ছা, ওহমের সূত্রের আইভি লেখচিত্র কীরকম আঁকবো করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, এটা ধরো এক্স অক্ষ বরাবর আমি বিভবকে প্রকাশ করছি, আর ওয়াই অক্ষ বরাবর আমি কারেন্টকে প্রকাশ করছি। বিভবটাকে প্রথমে বাড়ালে তারপরে কারেন্টটা বাড়বে, তাহলে প্রথমে যখন বিভব শূন্য তখন কারেন্ট শূন্য, বিভবটাকে একটু বাড়ালাম কারেন্ট দেখবে একটু বাড়লো, বিভবটাকে আরেকটু বাড়ালাম কারেন্ট আরেকটু বাড়লো, বিভব আরেকটু বাড়ালাম কারেন্ট আরেকটু বাড়লো, তাহলে এরকম করে জুড়লে দেখা যায় একটা মূল বিন্দুগামী সরলরেখা আসে। তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্র থেকে পাওয়া পরিবাহীর লেখচিত্র। ঠিক আছে, ওহমের সূত্র সবাই কিন্তু মেনে চলে না, ওহমের সূত্র মেনে চলে পরিবাহীরা। তাই এই লেখচিত্রটা কাদের জন্য? পরিবাহীদের জন্য, সবার জন্য নয়। যারা ওহমের সূত্র মানে না তাহলে লেখচিত্রটা কেমন হয় সেটা আমরা পরে দেখব। এবার হচ্ছে ওহমীয় আর অওহমীয় পরিবাহী। এক্ষুনি বলছিলাম কথাটা যে কিছু কিছু পদার্থ আছে যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলবো ওহমীয় পরিবাহী, যারা মানে না তাদের বলবো অওহমীয় পরিবাহী। কারা মানে? যত রকম ধাতু আছে তারা মেনে চলে, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে তারা মেনে চলে। আর অওহমীয় পরিবাহী কারা? যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই কিন্তু অন্য কোনোভাবে তড়িৎ পরিবহন করতে পারে, যেরকম কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তো এই ধরনের পদার্থগুলো, বা ধরো অর্ধপরিবাহী, হ্যাঁ, যার মধ্যে মুক্ত ইলেকট্রন সাধারণত থাকে না কিন্তু যখন ওদের মধ্যে ডোপিং করা হয় মুক্ত ইলেকট্রনের পরিমাণ বাড়ে, এগুলো তোমরা উচ্চ ক্লাসে গিয়ে পড়বে। তো এই সমস্ত জিনিসগুলোকে অহমীয় পরিবাহী বলে। বেসিক্যালি অহমীয় পরিবাহী তোমাকে যদি উদাহরণ জানতে চাই তুমি বলতে পারো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধপরিবাহী, তারপরে ট্রানজিস্টার, ডায়োড, এগুলো হচ্ছে অহমীয় পরিবাহী। আর অহমীয় পরিবাহী হচ্ছে যে কোনো রকমের ধাতব পরিবাহী। নেক্সট আসছে তড়িৎচালক বল। এই জায়গাটা মারাত্মক একটা কনসেপ্টের জায়গা, ভালো করে বুঝবে। তড়িৎচালক বল ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা ব্যাটারি আছে তোমার কাছে, সেই ব্যাটারির গায়ে লেখা আছে 1.5 ভোল্ট। তো তুমি যদি ওই ব্যাটারিটার তখন দুপ্রান্তের বিভব প্রভেদ মাপো দেখবে 1.5 ভোল্টই দেখাচ্ছে। তারপরে তুমি ব্যাটারিটাকে কোনো একটা সার্কিটে যুক্ত করলে, একটা সার্কিটে তুমি যুক্ত করলে, এরকম একটা সার্কিট আছে। বাই দ্য ওয়ে, এই যে আমরা ছবিটা আঁকলাম এই জিনিসটাকে রোধের চিহ্ন হিসেবে আমরা ইউজ করব, এরকম একটা জিগজ্যাগ ইউজ করবো, এটাকে আমরা বলবো রোধ। তাহলে এরকম একটা রোধের সঙ্গে যদি যুক্ত করা হয় একটা ব্যাটারিকে, আর এটা তোমরা ব্যাটারির চিহ্ন জানো, তো যুক্ত করলে একটা কারেন্ট যাবে। ব্যাটারিটা যখন এখানে যুক্ত করা ছিল না তখন ব্যাটারির গায়ে 1.5 লেখা ছিল, অ্যান্ড আমি টেস্ট করে দেখলাম 1.5ই দেখাচ্ছে। যখন ব্যাটারিটাকে সার্কিটে যুক্ত করে দিলাম, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তখন দেখবো যদি আমি এই ব্যাটারির দুপ্রান্তের বিভব প্রভেদ মাপি দেখবো 1.5-এর থেকে কমে গেছে। এখানেই হয়ে যায় বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের পার্থক্য। তুমি প্রথমে যে ভ্যালুটা দেখেছিলে 1.5 ভোল্ট, ওটাই হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল। সার্কিটে যুক্ত করার পরে কমে গিয়ে যেটা আসলো সেটা হচ্ছে ব্যাটারির বিভব প্রভেদ। অর্থাৎ মুক্ত বর্তনীতে ব্যাটারির বিভব প্রভেদ মাপলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে অরিজিনাল তড়িৎচালক বল, এবং সেটা সার্কিটে লাগালেও অপরিবর্তিত থাকে। অর্থাৎ যে 1.5 ভোল্টটা ব্যাটারির গায়ে লেখা ছিল এখন মাপলে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাটারির তড়িৎচালক বল সেটাই। আচ্ছা, তার মানে কি তোমার এরকম মনে হচ্ছে যে তার মানে কোনো একটা ব্যাটারির গায়ে যেটা লেখা থাকে সেটাই তাহলে তড়িৎচালক বল, ব্যাস দ্যাটস অল? না, বিষয়টা ওরকম নয়। বিষয়টা এভাবে ভাবো, একটা প্লাস মেরু আছে আর একটা মাইনাস মেরু আছে। তো একটা প্লাস মেরু মাইনাস মেরুর মধ্যে যেটা প্লাস বা পজিটিভ সেটাকে উচ্চ বিভব বলবো, আর যেটা মাইনাস বা নেগেটিভ সেটাকে আমরা নিম্ন বিভব বলবো। সবসময় মনে রাখবে উচ্চ বিভব মানে পজিটিভ বিভব, আর নেগেটিভ বিভব মানে হচ্ছে নিম্ন বিভব। আমরা কি করবো, একটা প্লাস আধানকে, একটা প্লাস কিউ আধানকে যদি প্লাসের দিকে নিয়ে যাই তাহলে আমাকে ঠেলে নিয়ে যেতে হবে। তো ব্যাটারির কোনো একটা ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু পর্যন্ত কোনো একটা আধানকে নিয়ে যেতে গেলে যে কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই ব্যাটারির তড়িৎচালক বল, অবশ্যই মুক্ত বর্তনীতে। তাহলে মুক্ত বর্তনীতে যদি কোনো ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরু পর্যন্ত নিয়ে যেতে হয়, যে কার্য করতে হয়, তাকে আমরা বলবো তাহলে ব্যাটারির তড়িৎচালক বল। বদ্ধ বর্তনীতে সেই ব্যাপারটা কি হবে একটু দেখি। ধরো একটা বদ্ধ বর্তনী আছে, আমি ওই ছবিটাই আবার আঁকবো। আচ্ছা, ধরো ব্যাটারির তড়িৎচালক বল ই। ওকে, ব্যাটারির তড়িৎচালক বল আর বিভব প্রভেদ প্রায় একই রকমের হয়ে গেল, কারণ তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎচালক বল যেটা সেটাও তো সেই কৃতকার্য। বিভব পার্থক্যটা যেরকম, বিভবটা যেরকম কৃতকার্য ছিল সেরকম তড়িৎচালক বলটাও একটা কৃতকার্য। তো আমরা আপাতত তড়িৎচালক বলটাকে বিভব পার্থক্যের মতোই ধরে নিই। তাহলে ধরে নাও ই তড়িৎচালক বলের জন্য আই কারেন্ট যাচ্ছে আর রোধের মধ্যে দিয়ে, আমরা কি পাই? আমরা পাই ই ইকুয়ালস টু আইআর। কোন সূত্র থেকে পেলাম? এটা পেলাম আমরা ওহমের সূত্র থেকে। সমস্যা হলো যখন আমরা এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি এখান থেকে আমরা কারেন্টটা যাচ্ছে গিয়ে গোটা বর্তনী ঘুরে এই অবধি আসছে, এইটুকু তারের রোধই তো আর, রাইট? তাহলে সেক্ষেত্রে আইআর গুণ করলে আমার ই পাওয়ার কথা।
কিন্তু কারেন্টটা কি এখানে এসে থেমে যাচ্ছে? নিশ্চয়ই না। কারেন্ট একটা গোটা বর্তনী সম্পূর্ণ করে, অর্থাৎ যেখান থেকে স্টার্ট হয় ঘুরে লুপ হয়ে আবারও সেই জায়গাতেই ফেরত আসতে হয়। তাহলে সেক্ষেত্রে কারেন্টকে কী করতে হবে? এই ব্যাটারির মধ্যে দিয়েও যেতে হবে। কারেন্ট আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তাহলে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে বর্তনীর মধ্যে দিয়ে আসলো, কিন্তু এখন ব্যাটারির মধ্যে যেতে গেলে মাইনাস থেকে প্লাসের দিকে যেতে হবে। এই মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়ার সময় ব্যাটারির মধ্যে কিছুটা রোধ থাকবে, সেটাকে অতিক্রম করে যাবে। তাহলে ব্যাটারির ভেতরের রোধ ধরে নিলাম স্মল আর। ওকে, তাহলে ব্যাটারির ভেতরে যে রোধটা আছে সেইটা অতিক্রম করে এখন একে যেতে হবে। তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তাহলে ধরে নিলাম আই স্মল আর হচ্ছে। ওকে, তাহলে এই যে দুটো আলাদা আলাদা আমরা কৃতকার্য পেলাম, এই দুটোকে যোগ করে যে জিনিসটা পাচ্ছি সেইটাকে বলছি আমরা তড়িৎচালক বল। অর্থাৎ বর্তনীর বাইরের কার্য আর বর্তনীর ভেতরের কার্য, এই জিনিসটাকে আমরা বলছি তড়িৎচালক বল। ঠিক আছে, এই আইআর অংশটা যেটা, ক্যাপিটাল আইআর অংশটা যেটা, সেটা কোথায় হচ্ছে? দেখো ব্যাটারি ছাড়া ব্যাটারির বাইরে পুরো বর্তনীটার মধ্যে হচ্ছে। আর এই স্মল আইআর অংশটা মানে আই স্মল আর অংশটা কোন জায়গায় হচ্ছে? ব্যাটারির ভেতরে হচ্ছে। তাহলে এই অংশটা এই সার্কিটের মধ্যে কোথাও কাজে আসে না, শুধু ব্যাটারির মধ্যে কাজে আসে। তাই এই অংশটাকে বলে নষ্ট ভোল্ট। আই স্মল আর অংশটাকে বলে নষ্ট ভোল্ট। আর এই ক্যাপিটাল আইআর অংশটা কোন জায়গায় কাজে লাগে? দেখো শুধু বাইরের বর্তনীতে কাজে লাগে। তাই এইটাকেই আমরা বলবো বর্তনীর বিভব প্রভেদ ভি। তাহলে ভি প্লাস আই স্মল আর, এইটা হয়ে গেল আমাদের তড়িৎচালক বলের রাশিমালা। এবার এখান থেকে আরও অনেক ইকুয়েশন বানানো যায়। দেখো এই ইকুয়েশনটা থেকে তুমি আই কমন নাও, তাহলে কি আসছে? ইকুয়ালস টু আসছে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। এরকম করে এই 3টে 4টে 5টা এরকম ইকুয়েশন এখান থেকে তুমি বানাতে পারবে। আর এই সূত্র দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝেছো এটা। আর আচ্ছা, তড়িৎচালক বলের আরও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে ব্যাখ্যা করো যে তড়িৎচালক বল প্রকৃতপক্ষে কোনো বল নয়। এটা তুমি কীভাবে ব্যাখ্যা করবে? বলবে যে তড়িৎচালক বল হচ্ছে শক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। বলের একক নিউটন, কিন্তু তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। এটাকে নামমাত্র বল বলা হয়, কিন্তু বলের সাথে এর কোনো সম্পর্ক নেই। বরং একটা আধানকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ঘুরিয়ে আবার একই জায়গায় ফিরিয়ে আনতে যে কৃতকার্যটা হয়, সেই কৃতকার্যটার সঙ্গে তড়িৎচালক বল সম্পর্কিত। তাই এটি কোনো বল নয়, এটি শক্তির সঙ্গে সম্পর্কিত বা সামঞ্জস্যপূর্ণ। নেক্সট আমরা চলে যাবো রোধাঙ্ক। রোধাঙ্ক কী জিনিস? একটু আমরা আলোচনা করছিলাম যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি আমি তারের দু প্রান্তে যদি বিভব প্রভেদ দিই, তাহলে তার মধ্যে যে কারেন্ট যাবে আর তারটা বাধা দেবে, সেই ধর্মটা হচ্ছে রোধ। সেখান থেকে আমরা পেয়েছিলাম ভি ইকুয়ালস টু আইআর। ভালো কথা। এই আর যেটা, এই রোধটা কার মধ্যে হচ্ছিল? তারের মধ্যে। তারের মধ্যে উৎপত্তি হচ্ছিল কেন? তারের একটা নিজস্ব ধর্ম বাধা দেওয়ার। তা এই রোধটা নিশ্চয়ই তাহলে তারের উপরে নির্ভর করে। তো কোন কোন বিষয়ের উপরে রোধটা নির্ভর করে সেটা দেখব। দেখা যাচ্ছে এই রোধটা 3টে জিনিসের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে এল, অর্থাৎ তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্য যত বেশি হয় রোধ তত বেশি হয়। তাহলে আমরা বলতে পারি আর সমানুপাতিক এল, যত বড় তার তত বেশি রোধ। সিম্পল। আচ্ছা, 2 নাম্বার নির্ভর করেছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। অর্থাৎ কোনো একটা তারের ব্যাস যত বড় হবে, তো ভাবো না, একটা পাইপ যত মোটা হবে তার মধ্যে তত বেশি জল যেতে পারবে, নাকি পাইপ যত ছোট হবে তার মধ্যে বেশি জল যেতে পারবে? অবভিয়াসলি মোটা হলে তার মধ্যে বেশি জল যেতে পারবে। তার মানে পাইপ যত সরু হবে, মানে ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত ছোট হবে, কম জল যেতে পারবে, মানে বাধা বেশি। তাহলে প্রস্থচ্ছেদ ছোট হলে বাধা বেশি, প্রস্থচ্ছেদ বড় হয়ে গেলে বাধা কম, উল্টো সম্পর্ক। তার মানে আর সমানুপাতিক 1/a, অর্থাৎ আর এর সাথে এ কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আর ভ্যারিজেস 1/a পেলাম। আচ্ছা, 3 নাম্বার কি? 3 নাম্বার রোধ নির্ভর করে হচ্ছে উপাদানের উপর। রোধ আরেকটা জিনিস নির্ভর করে পরিবাহীটা, কোন পরিবাহী চুজ করছি, মানে সোনা, রূপা, তামা, তার উপাদানের উপরও নির্ভর করে। এবার উপাদানের জন্য তো কোনো রাশি নেই আমাদের কাছে। আচ্ছা, দেখা যাক ক্যালকুলেশন করে কোনো রাশি আমরা পাই কিনা। তো পেয়ে গেলাম আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক 1/a। এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে পাবো আর সমানুপাতিক L/a। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু করলে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটা আনলাম রো। তাহলে আর ইকুয়ালস টু রো L/a, রাইট? তাহলে এখানে দেখো এই যে ধ্রুবকটা আনলাম, এই ধ্রুবক এল আর এ কে যদি লক্ষ্য করো তাহলে দেখো আর এল এর উপর নির্ভর করে, আর এর উপর নির্ভর করে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং বলেছিলাম আর নির্ভর করে উপাদানের উপরে, তারের উপাদানের উপর। তাহলে নিশ্চয়ই এ রো, এই যে জিনিসটা আমরা পেলাম ইকুয়েশনে, তাহলে এ কিন্তু নিশ্চয়ই তাহলে উপাদানের উপর নির্ভর করবে। এই জিনিসটাকেই বলা হয় রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে রোকে বলা হয় রোধাঙ্ক। এর উচ্চারণটা কি বললাম? রো, RHO, এটা একটা গ্রিক লেটার। তাহলে রো ইকুয়ালস টু কী বেরোচ্ছে? রো ইকুয়ালস টু বেরোচ্ছে RA/L। ঠিক আছে। আচ্ছা, রোধের একক আমরা জানি ওহম। তাহলে এখানে যদি আমরা সবকটা একক বসিয়ে দিয়েছি, এখানে এককটা করে রেখেছি আগে থেকে, তাহলে রো ইকুয়ালস টু RA/L।
আর এর জায়গায় ওহম বসাবো, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই জায়গায় দেখো ক্ষেত্রফল মিটার স্কোয়ার বসিয়েছি, এল মানে দৈর্ঘ্য মিটার বসিয়েছি, তাহলে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে একটা মিটার এখান থেকে কাটবে, পড়ে থাকলো ওহম মিটার। তাহলে রোকে বলা হয় রোধাঙ্ক, আর রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে রোধাঙ্কের মাত্রীয় সংকেত। সেমভাবে আর এর মাত্রা বসাবো, এ এর মাত্রা বসাবো, এল এর মাত্রা বসাবো, আর এর মাত্রা একটু আগে আমরা নির্ণয় করেছিলাম সেটা বসাবো, এল স্কোয়ার বাই এল কেটে কুটে রোধাঙ্কের মাত্রা চলে আসবে। তো রোধাঙ্কের একক মাত্রা আর এই সমীকরণটা ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা আসার মতো। নেক্সট নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক। সিম্পলি যদি বলতে হয় তাহলে রোধাঙ্কের উল্টোটাই হচ্ছে পরিবাহিতাঙ্ক। তার মানে রো যদি রোধাঙ্ক হয় তাহলে 1/ρ, যেটা 1/ρটাকে আমরা বলবো পরিবাহিতাঙ্ক। তাহলে দেখো পরিবাহিতাঙ্ককে প্রকাশ করা হয় সিগমা লেটারটা দিয়ে, সিগমা হচ্ছে 1/ρ। আচ্ছা, তাহলে সিগমার একক কী হবে? রো হচ্ছে ওহম মিটার হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 1/ওহম ইন্টু মিটার, তাহলে বেসিক্যালি ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই ওহম ইনভার্স মিটার ইনভার্স এটাকে চেঞ্জ করে কি করা হয়েছে, এসআইতে ওহম ইনভার্সকে বলা হয় সিমেন্স, তাহলে এইটাকে সিমেন্স মিটার ইনভার্স বলা হয়। ওকে, বইতে দেখবে ওহম ইনভার্সকে অনেক সময় এভাবে উল্টো ওহম হিসেবে লেখা থাকে, এটাকে উচ্চারণ করা হয় মো, মোহ নয়, এটাকে উচ্চারণ করা হয় মো। তো এটা অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল, ওর জন্য এটা বর্তমানে ইউজ হয় না, সেই জায়গায় কি ইউজ হয়, সিমেন্স মিটার ইনভার্স। তাহলে রোধাঙ্কের একক হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। আচ্ছা, রোধ, আবার রোধের উল্টোকে বলা হয় পরিবাহিতা। যদি আমরা বলি আর কে রোধ, তাহলে 1/r কে আমরা বলি পরিবাহিতা। ঠিক আছে, তা এই পরিবাহিতার একক তাহলে কী হবে বলো তো? পরিবাহিতার একক তাহলে 1/ওহম, তাহলে 1/ওহম মানে কি হয়ে গেল, ওহম ইনভার্স হয়ে গেল। আর ওহম ইনভার্সকে এক্ষুনি বললাম কি জিনিস, সিমেন্স, তাহলে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, আর পরিবাহিতাঙ্কের একক হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। নেক্সট আলোচনা করবো অর্ধপরিবাহী নিয়ে। অর্ধপরিবাহী কী জিনিস আমরা জানি, সুপরিবাহী হয়, কুপরিবাহী হয়। অর্ধপরিবাহী কি তার মাঝামাঝি কিছু না, শুনতে ওরকম লাগলো, ব্যাপারটা ওরকম নয়। বিষয়টা হচ্ছে সুপরিবাহী যারা তারা তড়িতে খুব ভালো পরিবহন করতে পারে, যারা কুপরিবাহী তারা সাধারণত তড়িতের পরিবহন করে না। বিশাল হাই ভোল্টেজ যদি দেওয়া যায়, মানে বিশাল বিভব পার্থক্য যদি দেওয়া যায়, সেক্ষেত্রে তারা তড়িৎ পরিবহন করতে পারে। অর্ধপরিবাহী ব্যাপারটা হলো ওরা অল্প তড়িৎ পরিবহন করে, প্রায় অল্প, মানে কীরকম অল্প, ধরো 10⁻⁹ অ্যাম্পিয়ার, 10⁻⁶ অ্যাম্পিয়ার, এইরকম অল্প তড়িৎ পরিবহন ওরা করে। এবার যদি কি করা হয়, এদের উষ্ণতা বাড়ানো হয়। ওকে, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় এদের পরিবাহিতা বাড়ে। পরিবাহীর ঠিক উল্টো, পরিবাহী বা যে কোনো তার কি হয়, যত গরম হয় ওর রোধ তত বাড়ে, অর্থাৎ কম পরিবহন করে। তুমি একটা কারেন্টের তার নিলে, সেই কারেন্টের তারটাকে যদি গরম করে দাও, তাহলে আগে যতটা কারেন্ট ছিল এখন তার থেকে কম যাবে, কেন, রোধ বেড়ে গেল তাই। তার মানে যদি উষ্ণতা বাড়ানো হয় পরিবাহীর রোধ বাড়ে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা উল্টো, উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর রোধটা কমে যাবে। তো এর জন্য এটাকে অর্ধপরিবাহী বলা হয় বা সেমিকন্ডাক্টর বলা হয়। উদাহরণ কী কী, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি হচ্ছে অর্ধপরিবাহী। এর ক্ষেত্রে এই হচ্ছে দেখো রোধাঙ্কের সাথে উষ্ণতা পরিবর্তনের লেখচিত্র, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। যেরকম দেখো উষ্ণতা এদিকে আমরা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়লে দেখো রোধাঙ্কটা কমছে, কমতে 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 এদিকে চলে আসছে। এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, আঁকার সময় খেয়াল করবে, এই পয়েন্টগুলো কিন্তু মিলিয়ে দেবে না, আমি আগেও বলেছি এই পয়েন্টগুলো কখনো মিলিয়ে দিতে নেই, যেমনটা আঁকা আছে তেমনটাই আঁকবে। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে অতিপরিবাহী। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। অতিপরিবাহী কি, ধরো কোনো একটা পদার্থের যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে রোধ বাড়ে, একটু আগে বলছিলাম কোনো পরিবাহী পদার্থে যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে তার রোধটা বাড়বে। এবার তার মানে উল্টোটা হয়, যদি তুমি উষ্ণতা কমাও, তাহলে কোনো পরিবাহী যদি তুমি উষ্ণতা কমাতে থাকো তাহলে সেক্ষেত্রে তার রোধটা কমতে থাকবে। তা উষ্ণতা ক্রমশ কমাতে থাকলে রোধ কমতে 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 লাস্টে এসে কত হবে, 0। তাহলে কোনো পরিবাহীর যখন রোধ 0 হয়ে যাচ্ছে সেই মোমেন্টটাকে বলা হচ্ছে অতিপরিবাহী। ওকে, অতিপরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টর। যে টেম্পারেচারের নিচে ওই আচরণটা করে তাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার অর সংকট উষ্ণতা। যেমন পারদ 4.2 কেলভিন উষ্ণতায়, সীসা 7 কেলভিন উষ্ণতায়, নিওবিয়াম নাইট্রাইড 16 কেলভিন উষ্ণতায়। এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, এটা একটু ভালো করে পড়ে নেবে আর এই লেখচিত্রটা প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তো তুল্য রোধ ব্যাপারটা আমাকে একটু শিখতে হবে। তুল্য রোধ কীরকম, ধরো তোমার কাছে এরকম 3টে রোধ দিয়ে দিয়েছে, একটা রোধ ধরো R1, একটা R2, একটা R3, 3টে রোধ তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এগুলোকে রোধ বলছি ঠিকই, এগুলোকে রোধক বলা হয় অ্যাকচুয়ালি, মানে পদার্থটাকে রোধক বলা হয়, তার ধর্মটাকে রোধ বলে। তো এটা একটু ভালো করে মনে রাখবে। তো এগুলোকে বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো আমরা যেন রোধ বলি। তো R1, R2, R3 3টে তোমাকে রোধক দিয়ে দিয়েছে। এটাকে তুমি কত রকমভাবে জুড়তে পারো ভাবো, তুমি সব কটাকে যদি একসাথে পাশাপাশি জুড়ে দাও তাহলে এরকম দেখতে লাগবে। যদি মনে করো 3টেকে এইভাবে যুক্ত করবে,
এভাবেও জুড়তে পারো। যদি তুমি মনে করো এরকম জুড়বে, এভাবেও জুড়তে পারো। এরকম অনেক রকম সমবায় বানানো যায়। এই সমবায়টাকে বলে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে ব্যাপারটা কি, রোধগুলোকে এমনভাবে জুড়বো যেন সবার মধ্যে সেম কারেন্ট যায়, সবার মধ্যে দেখো সেম কারেন্ট যাচ্ছে। আমরা কারেন্টের ক্ষেত্রে আমি আগেও বলেছি, জলের পাইপ ইম্যাজিন করবে আর কারেন্টটাকে ইম্যাজিন করবে জলের ফ্লো। তাহলে এমনভাবে আমি জুড়বো যেন পরপর 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 যুক্ত থাকবে, অ্যান্ড যে জলটা তুমি এ মাথা থেকে ছাড়বে এ মাথাতেও তুমি সেই পরিমাণ জলকে কিন্তু রিসিভ করবে। কারেন্ট দিয়ে ভাবলে রোধগুলোকে এমনভাবে জুড়বো যেন প্রত্যেকটা রোধে প্রবাহ মাত্রা আমি যখনই দেখবো আই হয়, আইয়ের থেকে একটু কমবেও না একটু বাড়বেও না। যদি প্রত্যেকটা রোধের প্রবাহ মাত্রা আই হতে পারে তবেই বলবো এরা শ্রেণী সমবায় যুক্ত। আচ্ছা, এই একটা সমবায় তৈরি করলাম, এই একটা। তো এই সমবায়ে ধরো R1 R2 R3 আছে। এখান থেকে যদি তুমি একটা কারেন্ট ছাড়ো, কোনোদিনও কি প্রত্যেকটা রোধে আই কারেন্ট যাবে? যাবে না, 3 ভাগে ভেঙে যাবে। এখানে যাবে I1, এখানে যাবে I2, এখানে যাবে I3। তাহলে 3টে রোধে আলাদা আলাদা কারেন্ট যাবে। এই যে আলাদা আলাদা কারেন্ট চলে গেল, তাহলে এরা কিন্তু শ্রেণী সমবায় নেই। তো যখনই দেখবো শ্রেণী সমবায় নেই, নেক্সট এবার দেখবো তাহলে সমান্তরাল সমবায় হচ্ছে কিনা। সমান্তরাল সমবায় হওয়ার জন্য শর্ত একটাই, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম হতে হবে। তাহলে ধরে নিই কারেন্ট তো আমার এখন কাজে লাগছে না, ধরে নিই এই পয়েন্টের বিভব VA আর এই পয়েন্টের বিভব হচ্ছে VB। এটা মনে রাখবে, যখন কোনো তারের কোনো জায়গার বিভব আমরা ধরবো, সেই বরাবর সব জায়গার বিভব সেম হবে যতক্ষণ না একটা রোধকে আমরা ক্রস করছি। কোনো একটা রোধকে অতিক্রম করলে বিভবটা চেঞ্জ হয়ে যায়, মনে রাখার সুবিধার জন্য বললাম। তার মানে এই জায়গার বিভব VA ধরেছি, মানে এই জায়গার বিভবও কি VA সেম, এই জায়গার বিভবও কি VA। এরকম করে এই পুরো অঞ্চলটারই বিভব হচ্ছে আমার VA, ঠিক আছে। এবার রোধটা যে ক্রস করে চলে গেল, এখানে বিভবটা চেঞ্জ হয়ে গেল, এই জায়গাটায় আমরা VB ধরেছি, তাহলে এই পুরো পোর্শনটার বিভব হচ্ছে VB। এবার যে কোনো একটা রোধ হিসাব করি, ধরো R1, R1-এর এ মাথায় দেখো VA, এ মাথায় VB, তাহলে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB, রাইট। দ্বিতীয় রোধটার ক্ষেত্রে বিভব পার্থক্য দেখো সেম, VA মাইনাস VB। তারপরের রোধটা দেখো VA মাইনাস VB। তাহলে যখন দেখবো রোধগুলো এইরকম এমনভাবে যুক্ত যে তাদের কি হচ্ছে না, তাদের বিভব পার্থক্য সেম হয়ে যাচ্ছে, তো তখন আমরা বলতে পারি যে ওরা সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে শ্রেণী সমবায় থাকলে তাদের মধ্যে প্রবাহ মাত্রা সমান, আর সমান্তরাল সমবায় থাকলে তাদের মধ্যে বিভব প্রভেদ সমান হয়। ওকে, আচ্ছা, এই সমবায়টা কি সমবায়? এটাকে বলে মিশ্র সমবায়, অর্থাৎ এমন সমবায় যেখানে শ্রেণী সমান্তরাল একসাথে থাকে। কিরকম? এখান থেকে যদি কারেন্ট ছাড়ি, তাহলে এই আই কারেন্টটা দেখো এখানে গিয়ে দুভাগে ভেঙে যাচ্ছে, এটা I1 হয়ে যাচ্ছে, এটা I2 হয়ে যাচ্ছে। এখানে I1 বেরোলো, এখান থেকে I2 বেরোলো, এই দুটো আবার কিন্তু মিশে গেল। তাহলে এটা ভেঙে যেমন দুটো টুকরো হয়েছিল আবার মিশে গেল, তার মানে এটা আবার আই হয়ে গেছে, রাইট। তাহলে এই রোধের মধ্যে দিয়ে আবার আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এবার তুমি যদি উপরের এই রোধটা আর এই রোধটার মধ্যে বিচার করো, দেখো এদের কারেন্ট সেম না, এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার মানে এরা শ্রেণী সমবায় নেই। আচ্ছা, ভালো কথা। দেখো এদের বিভব পার্থক্য কি সেম হচ্ছে? এই জায়গায় যদি তুমি VA পয়েন্ট ধরো, এই জায়গাটায় ধরো, এই জায়গাটায় যদি আমি VB ধরি আর এই জায়গাটায় যদি VC ধরি, VB VC সেম না, কারণ রোধ ক্রস করলে বিভব পাল্টে যায় বলেছিলাম। সেমভাবে এখানে দুটো রোধকে ক্রস করেছে, মানে VA VBও কিন্তু সেম না। তাহলে দেখো এই R1 R2 আর R3 রোধের ক্ষেত্রে তুমি যদি বিভব পার্থক্য হিসেব করো, R3 বিভব পার্থক্য VB মাইনাস VC, R1-এর বিভব পার্থক্য VA মাইনাস VB, R2-এর বিভব পার্থক্য VA মাইনাস VB। তাহলে তিনটে রোধের মধ্যে তুমি মিনিমাম দুটো থেকে তো কমন কিছু পাচ্ছ। কি পাচ্ছ দেখো, উপরটা আর নিচেরটার বিভব পার্থক্য সেম, VA মাইনাস VB, VA মাইনাস VB। তাহলে এরা কোন সমবায় আছে? এর মতো সমান্তরাল সমবায় আছে। তাহলে এই যে সমান্তরাল সমবায় থাকলো, তাহলে এই দুটোকে আমরা এখন কি করতে পারি? সমান্তরাল সমবায় ধরে নিলাম। আচ্ছা, সমান্তরাল সমবায় ধরলে আমাকে তুল্য রোধের সূত্র জানতে হবে। তুল্য রোধের সূত্র কেমন হবে? যদি আমি সূত্রের প্রমাণটা আজকে করাবো না, যদি এরকম সমবায় থাকে R1 R2 R3, এই তিনটে রোধকে যদি এরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করে তুমি ভাবো এরা একটাই রোধ, তিনটে রোধকে তুমি ইমাজিন করছো যদি ওই জায়গায় একটাই রোধ থাকতো, তাহলে সেটা কত হতো? এই তিনটে রোধ মিলে সম্মিলিতভাবে এই কারেন্ট আইকে কতটা বাধা দিচ্ছে, তার অ্যান্সার হবে। যদি সেই বাধাটা আর হয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। অর্থাৎ প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফল হয় তুল্য রোধের অনন্যকের যোগফলের সমান। এটা যদি শ্রেণী সমবায় হতো, মানে পাশাপাশি যুক্ত করতে, তাহলে এদের রোধগুলোকে আমার যোগ করে দিলেই মিটে যেত। তাহলে তুল্য রোধ এরকমই একটা, তাহলে তুল্য রোধ এটাকে যদি আর ধরি, আর ইকুয়ালস টু হবে R1 প্লাস R2 প্লাস R3।
তার মানে শ্রেণী সমবায় তুল্য রোধ হয়ে যাবে রোধগুলোর যোগফল, আর সমান্তরাল সমবায় হবে অনন্যকের যোগফল ইকুয়ালস টু তুল্য রোধের অনন্যক। তুল্য রোধ কাকে বলে বা কি বুঝলাম তুল্য রোধ বলতে? হয়তো একটু ফাস্ট বলছি, অসুবিধা থাকলে কমেন্টে জানিও। তুল্য রোধ বলতে বোঝায় আমি যে রোধগুলোকে যুক্ত করেছি, আমি এদের জায়গায় মানে এরা এক্স্যাক্টলি আইকে যতটা বাধা দিচ্ছে, আমি যদি এভাবে যুক্ত না করে কেবলমাত্র একটা রোধ এ মাথার মধ্যে যুক্ত করতাম, সেটা কত হতো, সেই জিনিসটাকেই বলে তুল্য রোধ। রাইট, সূত্রও বুঝে গেলাম। তাহলে ধরো আমি ওই সার্কিটটা এখানে আবার রাখছি। এরকম ধরো এটা 10 ওহম, এটা 10 ওহম, এটাও 10 ওহম। রাইট, তাহলে এই দুটোর তুল্য রোধ, এই জিনিসটার তুল্য রোধ কী করে বার করবো? 1/r ইকুয়ালস টু, তাহলে কী হবে 1/10 প্লাস 1/10, বিকজ এরা কোন সমবায়? সমান্তরাল সমবায় রয়েছে। আচ্ছা, তাহলে দুটো যোগ করলে কী পাচ্ছি? 1/r ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে 2/10, 2 দিয়ে কাটলে 5, তাহলে r ইকুয়ালস টু কী আসছে দেখো 5, তাহলে r ইকুয়ালস টু চলে আসলে 5। তার মানে এই দুটো রোধের তুল্য রোধ হয়ে গেল 5। তাহলে আমি এখন সার্কিটটাকে আবার এরকম করে আঁকতে পারি। কি আঁকলাম দেখো, এই দুটো রোধকে আমি এখন কি করলাম? এখন একটা রোধ এঁকে দিলাম। এই দুটো রোধকে মিলিয়ে আমি এখানে একটা রোধ এঁকে দিলাম, যেটার অ্যান্সার কত এসছে 5। এটা 5 ওহম, আর এখানে কত ছিল 10 ওহম। খেয়াল করেছো এই সার্কিটটা সেম, এটার তুল্য সার্কিট, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য সার্কিট হচ্ছে এটা, যেখানে আমি কি করেছি এই দুটো রোধের বদলে একটা রোধ ব্যবহার করলে কত হতো সেটা বার করেছি, সেটা বসিয়ে দিয়েছি হচ্ছে না। এবার তুমিই বলো এখানে যদি আই কারেন্ট পাঠানো হয় এই দুটোর মধ্যে দিয়ে সেম যাবে। তাহলে 5 আর 10 কোন সমবায় আছে? শ্রেণীতে আছে। এই দুটো যোগ করলে অ্যান্সার চলে আসলো 15 ওহম। তাহলে 5 আর 10 যোগ করলে চলে আসলো 15 ওহম। দিস ইজ অ্যান্সার। তাহলে এরকম করে এই বর্তনীগুলোকে সলভ করতে হয়। এটাই হচ্ছে আমাদের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তোমার কাছে প্রশ্ন কেমন আসবে? শ্রেণী সমবায় কোন জিনিসটা ধ্রুবক থাকে? তড়িৎ প্রবাহ মাত্রা। সমান্তরাল সমবায় কোন জিনিসটা ধ্রুবক থাকে? বিভব প্রভেদ। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসবে। আচ্ছা, আরও কিছু প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, পরের দিনের পরীক্ষায় হয়তো দিতেও পারি। যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যামমিটার। বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্টমিটার। তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার। আর তড়িৎ প্রবাহ আছে কিনা এটা মাপা হয় কার সাহায্যে? গ্যালভানোমিটার। এদের কাকে কোথায় যুক্ত করা হয়? গ্যালভানোমিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আচ্ছা, অ্যামমিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। পোটেনশিওমিটার আর ভোল্টমিটার এই দুটোকে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়। কোনটার রোধ কেমন হতে পারে? অ্যামমিটারের রোধ, আদর্শ অ্যামমিটারের রোধ 0 ধরা হয়, গ্যালভানোমিটারের ক্ষেত্রেও সেম। আচ্ছা, আর হচ্ছে আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম ধরা হয়। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা মানে গুছিয়ে আনা যে কী কঠিন জিনিস। আচ্ছা, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র কী বলছে? বলছে ধরো একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আর এর বিভব প্রভেদ ধরে নাও ভি। আমি তড়িৎ চালক বল আনছি না, জাস্ট বিভব প্রভেদ আনছি। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এখানে। আর এই ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ বা তড়িৎ চালক বলে যে কনসেপ্টটা আপাতত থাক, ধরে নিচ্ছি এমন ব্যাটারি লাগিয়েছি যার অভ্যন্তরীণ রোধ নেই। ঠিক আছে, তো তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তাহলে সিম্পলি ভি ইকুয়ালস টু আই আর, সিম্পলি এটা একটা ভি ইকুয়ালস টু আই আর সার্কিট। ঠিক আছে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস কি জানো? আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটা তুমি জানো। প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান বাই সময়। তুমি আরও একটা জিনিস কি জানো? ডাব্লিউ কৃতকার্য ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তার মানে যদি আমাকে ভি বিভব প্রভেদ অতিক্রম করে, অর্থাৎ দেখো এখানে প্লাস এখানে মাইনাস, বিভব প্রভেদ ভি, তাহলে এখান থেকে একটা কিউ আধানকে যদি তুমি পুরো বর্তনী ঘুরিয়ে এখানে নিয়ে আসো, তার মানে কী করলে তুমি কিউ আধানকে ভি বিভব প্রভেদ অতিক্রম করালে, তাহলে কৃতকার্য কত হয়? ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। ভালো কথা। তাহলে এই আধানটা এখান থেকে এখানে আনার কৃতকার্যটা কে করেছে? ব্যাটারি করেছে। কার মধ্যে দিয়ে করেছে? বর্তনীর মধ্যে দিয়ে করেছে। তাহলে এই যে কৃতকার্যটা হলো সেটা জায়গায় যদি বসাই, দেখো এখান থেকে কিউ ইকুয়ালস টু কী পাওয়া যায়? আইটি। আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়ালস টু আইটি। কিউয়ের জায়গায় এখানে আইটি বসিয়ে দিলাম, ইন্টু ভি ইকুয়ালস টু আমরা জানি আইআর, এখানে বসিয়ে দিলাম আইআর। তাহলে দেখো চলে আসলো আই স্কোয়ার আর টি, ডাব্লিউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তাহলে এই পরিমাণ কৃতকার্য এই বর্তনীতে হবে। তো যখন কোনো বর্তনীতে কৃতকার্য হয়, কৃতকার্য বলতে আমরা কি বুঝি? শক্তির সাথে সমতুল্য, অর্থাৎ একটা শক্তি যখন একটা আরেকটা শক্তিতে রূপান্তরিত হয় কৃতকার্যের মাধ্যমে, কিন্তু কৃতকার্য একটা জাস্ট তোমার বলতে পারো একটা মিডিয়াম, একটা প্রসেস যার মধ্যে দিয়ে এই জিনিসটা হয়। তো এই পরিমাণ শক্তিও তার মানে বর্তনীতে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে না, এই তারের মধ্যে এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে কোনো তারের মধ্যে যখন কারেন্ট যাবে সে যে কৃতকার্যটা হয় সেটা হচ্ছে এই তারের মধ্যে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বিজ্ঞানী জুল এটাই দিয়েই সূত্র বানিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে কোনো তারের মধ্যে যে তাপ
তাপটা উৎপন্ন হয় সেটা কার কার সাথে সমানুপাতিক, কার কার সাথে কীভাবে সম্পর্কযুক্ত। তাহলে কৃতকার্যটা যদি তাপে উৎপন্ন হয় তাহলে H ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি হওয়ার কথা, কারণ যেহেতু পুরো ডাব্লুটা এইচে রূপান্তরিত হচ্ছে, মানে কৃতকার্যটা তাপে রূপান্তরিত হচ্ছে। সেক্ষেত্রে তোমার ছোট্ট একটা 9-এর সূত্র মনে রাখতে হবে, ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, অর্থাৎ কৃতকার্য ইকুয়ালস টু জুল তুল্যাঙ্ক ইন্টু তাপ। এই জুল তুল্যাঙ্কটা কী জিনিস একদমই কনফিউশন হওয়ার কিছু নেই, এটুকু মনে রাখো, ডাব্লু যা এইচও তাই, সেম জিনিস। ডাব্লুটা মাপা হয় জুল এককে, আর এই হিটটা মাপা হয় ক্যালোরি এককে। এইখানেই হচ্ছে সমস্যা। তো ডাব্লিউ ইকুয়ালস টু এইচ হবে যদি তুমি তাপটাকেও জুলেই মাপো। তার মানে তুমি যদি ডাব্লিউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি থেকে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি লেখো, কোনো ভুলের কিছু নেই, দুটোই যদি জুলে মাপো। কিন্তু তাপকে জেনারেলি আমরা মাপি কিসে? ক্যালোরিতে। তাপকে আমরা মাপি ক্যালোরিতে। তো জুল থেকে ক্যালোরি করতে গেলে কি করতে হয়? জুল থেকে ক্যালোরি করতে গেলে 4.2 দিয়ে ভাগ করতে হয়। ক্যালোরি থেকে জুল করতে গেলে কি করতে হয়? 4.2 দিয়ে গুণ করতে হয়। এখানে আমরা সেইটাই করছি। এই ডাব্লুটা কিসে? নিশ্চয়ই জুলে বেরিয়েছে, সব কিছু এসআইতে ক্যালকুলেশন করেছিলাম, তার মানে নিশ্চয়ই ডাব্লুটা এসছে জুলে। তাহলে জুল থেকে ক্যালোরি করতে গেলে আমাকে কি করতে হবে? 4.2 দিয়ে ভাগ করতে হবে। এখানে তাই করা হচ্ছে। আই স্কোয়ার আর টি যেটা বেরোলো সেটাকে আমি জে দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে চলে আসবে হিট, অর্থাৎ ক্যালোরি এককে তাপ। এখানে যে হিটটা বেরোলো সেটা ক্যালোরি এককে আসলো। দিস ইজ জুলের সূত্র। তোমাকে যদি বলে পরীক্ষায় যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, এসব লিখতে হবে না, এটা তোমাকে আমি বোঝালাম জুলের সূত্রটা কোথা থেকে আসলো। তুমি কি লিখবে? তুমি লিখবে, দেখো এখানে যে উৎপন্ন তাপটা হচ্ছে তিনটে জিনিসের উপর নির্ভর করছে, আই, আর এবং টি। তাহলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। আই হচ্ছে প্রবাহ মাত্রা, তাহলে যে এইচ তাপ উৎপন্ন হচ্ছে সেটা প্রবাহ মাত্রার স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে প্রবাহ মাত্রা বাদে কে কে পড়ে আছে? আর এবং টি। বলতে হবে যখন আর এবং টি স্থির, অর্থাৎ পরিবাহী রোধ এবং সময় স্থির। তাহলে কি হচ্ছে? এইচ সমানুপাতিক আই স্কোয়ার যখন আর কমাটি স্থির। তুমি কিন্তু আর কমাটি স্থির লিখবে না পরীক্ষায়, বারবার করে বলছি, এটা লিখবে পরিবাহের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির। আচ্ছা, আই এর কাজ মিটে গেছে। নেক্সট কি আসছে? আর। দেখো এইচ সমানুপাতিক আর, এইচ সমানুপাতিক আর হলে কে পড়ে থাকছে? আই পড়ে থাকছে, টি পড়ে থাকছে। তাহলে এখানে বলবো যখন আই কমাটি স্থির। তোমার হয়তো মনে হতে পারে এখানে তো স্যার আই স্কোয়ার ছিল, তাহলে এখানে আই কেন লিখবো? আরে বাবা, সমীকরণে ক্যালকুলেশনের জন্য আই স্কোয়ার এসছে, কিন্তু রাশি কি? এখানে রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা যদি স্থির থাকে, আই স্কোয়ার কি চেঞ্জ হবে? একই তো ব্যাপার, আই স্কোয়ারও স্থির থাকবে। তো আমরা এখানে মেন কোন কোন রাশি স্থির থাকবে সেটা বোঝাতে চেয়েছি। তাহলে যখন এইচ সমানুপাতিক আর, তখন আই কমাটি স্থির। আর সেমভাবে যখন এইচ সমানুপাতিক টি, তখন কে কে বাদ যাচ্ছে? আই আর আর স্থির। তারপরে এই তিনটেকে একসাথে করে কি পাই? এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তিনটে সম্পর্ককে একসাথে করে পাই এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। তাহলে সুতরাং এইচ ইকুয়ালস একটা ধ্রুবক আনতে হয়, ধ্রুবকটা আনলাম আই স্কোয়ার আর টি বাই জে, ধ্রুবকটাই এনে দিলাম জে। এইটা হচ্ছে জুলের সূত্র। তোমাকে জুলের সূত্র লিখতে বলে তুমি এই জিনিসটা লিখে দেবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক বাল্ব। আচ্ছা, এইগুলো কি? এইগুলো আমি পড়াবো না, এগুলো বই থেকে দেখে নিও। ইলেকট্রিক বাল্ব, তারপরে হিটার, ফিউজ তার, এই টাইপের কিছু টপিক থাকবে যেগুলো হচ্ছে জুলের সূত্রের তাপীয় ফল। জুলের সূত্রের তাপীয় ফল বলতে আমরা কি পড়লাম এতক্ষণ, যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেখানে হিট তৈরি হয়, আর সেই তাপটা আমরা কিভাবে বাস্তবে কাজে লাগাবো, তার ফল স্বরূপ হচ্ছে এই জিনিসগুলো। যেরকম ইলেকট্রিক বাল্ব কী হচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে তারটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে আলো বিকিরণ করছে, তো সেই আলোটা থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কার্যনীতি। এবার কি হয়, বাল্বের মধ্যে যদি কারেন্ট যায়, তাহলে সেই কারেন্ট যাওয়ার দরুন বাল্বের তারটা প্রচণ্ড উষ্ণ হয়ে যায়, আর সেই উষ্ণতায় তারটা গলেও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাতে যাতে না গলে স্পেশাল কিছু ধাতু ব্যবহার করব, যাতে জারিত হয়ে, অক্সিজেন দ্বারা জারিত হয়ে নষ্ট না হয়ে যায়, তাই বাল্বের ভিতরে অক্সিজেন যেন না থাকে সেটার ব্যবস্থা করবো। এই ধরনের কিছু কোশ্চেন তোমাদের আসবে, তাই এগুলো তোমাকে টেক্সট হিসেবে পড়তে হবে শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। নেক্সট আছে হিটার। হিটারের মধ্যে যে তারটা ইউজ হয় সেটা নিশ্চয়ই কোনো স্পেশাল কাইন্ড অফ তার হতে হবে যাতে গলে না যায়। নাইক্রোমের তার ইউজ হয়। নাইক্রোম তার কী কী দিয়ে তৈরি? নিকেল, ক্রোমিয়াম, ফেরাম, এই টাইপের কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে আমাদের ফিউজ তার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই এখান থেকে কী প্রশ্ন? ফিউজ তারটা কী দিয়ে তৈরি? ওকে, টিন সীসা কত % করে থাকে কোনটা, তোমাকে পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য। নেক্সট আসছি তড়িৎ ক্ষমতা, কিলোওয়াট ঘন্টা, বিওটি। এই ব্যাপারটা কি? আমরা এতক্ষণ যে যেই কোশ্চেনগুলো শিখেছি এগুলো সবকটাই এবার কাজে লাগবে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্যের হার বা শক্তি ব্যয়ের হার, এই দুটোকে বলা হয় ক্ষমতা। আমরা 9-এ পড়েছিলাম কৃতকার্যের হারকে বলে, মানে ক্ষমতা P ইকুয়ালস টু ছিল W/T, কৃতকার্য বাই সময়, এই জিনিসটাকে বলে ক্ষমতা। 10-এও সেই একই ইকুয়েশন আমার কাজে লাগবে, কৃতকার্য বাই সময়। চলো এখান থেকে আমরা ইকুয়েশনগুলো বানিয়ে নিই। একটু আগে কৃতকার্য বার করলাম না, আই স্কোয়ার আর টি, তাহলে আই স্কোয়ার আর টি বাই টি কেটে গিয়ে কী পড়ে থাকবে? আই স্কোয়ার আর।
তাহলে ক্ষমতা ইকুয়ালস টু আই স্কোয়ার আর। চলো আরও ইকুয়েশন বানাবো। ভি ইকুয়ালস টু আমরা জানি আই আর। এখানে দেখো আই স্কোয়ার আর যেটা আছে, এই আই স্কোয়ার আর এ তুমি লিখতে পারো না আই আর ডট আই। আই স্কোয়ার থেকে একটা আই বের করে দিলাম, আই আর জায়গায় ভি বসিয়ে দাও, তাহলে ভি ডট আই। তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু আরও একটা সমীকরণ পেলাম ভি আই। একটা পেলাম আই স্কোয়ার আর একটা পেলাম ভি আই। আচ্ছা, আই ইকুয়ালস টু ভি বাই আর, আমরা এটাও দেখতে পাই আই ইকুয়ালস টু ভি বাই আর, এখানে বসিয়ে দাও। তাহলে ভি ডট আই এর জায়গায় কী বসালাম ভি বাই আর, গুণ করে কী হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটাও আরেকটা ইকুয়েশন। তোমার এই তিনটে ক্ষমতার ইকুয়েশন এই চ্যাপ্টারে মনে রাখতে হবে। কী কী পেলাম? পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, আর আরেকটা হচ্ছে আইভি বা ভিআই, একই ব্যাপার। এই তিনটে হচ্ছে অঙ্ক করার জন্য কাজে লাগবে বা ক্ষমতার ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে। তড়িৎ ক্ষমতার একক কী? ক্ষমতার একক হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তড়িৎ শক্তির একক কী? দেখো, শক্তি কার্যের সাথে সম্পর্কযুক্ত। তা আমরা জানি ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। তাহলে দেখো ক্ষমতা ইন্টু সময় করো, দেখো কার্য পাচ্ছ। কার্য মানেই শক্তি, তাহলে শক্তির একক ইকুয়ালস টু কি? ক্ষমতা ইন্টু সময়। এই দেখো শক্তির একক কী করলাম? ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতার মানে ওয়াট, সময় দ্বিগুণ করলাম সেকেন্ড। সেরকমই ক্ষমতা মানে ওয়াট, সময় মানে আওয়ার মানে ঘন্টা। কিলো ওয়াট ক্ষমতা, তাকে গুণ করলাম আওয়ার। তার মানে ক্ষমতাকে সময় দ্বিগুণ করে যেটা পাই সেটা হচ্ছে শক্তি। তাহলে তোমাকে প্রশ্ন করবে এই বিওটি কিলো ওয়াট আওয়ার কোন রাশির একক? অ্যান্সার হবে এরা তড়িৎ শক্তির একক, বা সিম্পলি শক্তির একক বললেও অনেক সময় রাইট দিয়ে দেবে। ক্ষমতার একক হচ্ছে একমাত্র ওয়াট, অথবা কি বলা যায় ক্ষমতা ইকুয়ালস টু কৃতকার্য বাই সময়। তো তার মানে বলা যায় জুল পার সেকেন্ড। ক্ষমতার আরেকটা একক হচ্ছে জুল পার সেকেন্ড। এইগুলো বই থেকে পড়ে নেবে, এখানে না বোঝার মতো তেমন কিছু নেই, একদমই আতিপাতি জিনিস। এক ওয়াট ক্ষমতার সঙ্গে এগুলো পড়ে নেবে। আচ্ছা, নেক্সট এই জায়গা থেকে খুব শর্ট কোশ্চেন আসে, একদম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ভাস্বর বাতি, এলইডি, সিএফএল এগুলোর মধ্যে তুলনা। ভাস্বর বাতি কোনগুলো? ধরো অনেকের বাড়িতে, যাদের বাড়িতে পুরনো মোটর বাইক আছে, তাদের যে হেডলাইটটা হলুদ কালারের আলো জ্বলে, ওর যে ইয়েটা বাল্বটা, সেটাকে বলা হচ্ছে ভাস্বর বাতি। তার মধ্যে কি হয়, ওই ভাস্বর বাতির মধ্যে যে তড়িৎ তুমি দেবে তার 2% মাত্র দৃশ্যমান আলো উৎপন্ন করে, আর বাকিটা কিন্তু তাপ হিসেবে অপচয় হয়। অর্থাৎ ওই বাল্বের মধ্যে তড়িৎ শক্তির ম্যাক্সিমামটাই অপচয় হয়ে যাচ্ছে, আলো কিন্তু কম উৎপন্ন হচ্ছে। তাহলে আমার কি কারেন্টটা ফালতু ফালতু নষ্ট হচ্ছে। তাই বিজ্ঞান কি করলো, আরও উন্নতির সাহায্যে প্রথমে আনলো সিএফএল। সেই সিএফএল মোটামুটি 7 থেকে 9% আলো উৎপন্ন করতে পারতো, বাকিটা তাপ হিসেবে অপচয় হতো। তো সিএফএল এর পরে কি আসলো হচ্ছে এলইডি। এলইডি বাজে এলইডিও হয়, খুব কম কম দামি, আবার ভালো এলইডিও হয়। তো এলইডি মোটামুটি 18% পর্যন্ত আলো উৎপন্ন করতে পারে, কিন্তু বাকিটা এখানে তাপশক্তি হিসেবে ওয়েস্ট হবে। তো তাও মোটামুটি আমাদের জেনারেশন, মানে আমাদের যে সায়েন্স এখনো পর্যন্ত যতটা এগিয়েছে, তাতে 80% কিন্তু তাও নষ্ট হচ্ছে। তো তোমাদেরকে সংকল্প নিতে হবে, তোমরা ভবিষ্যতের বৈজ্ঞানিক, তোমরা এমন কিছু আবিষ্কার করবে যেখানে অ্যাটলিস্ট 30-40% আমরা আলো পাবো, বাকিটা হিটে নষ্ট হোক। এগোতে হবে, আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো এখান থেকে তোমার প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে সিএফএল এর ফুল ফর্ম, এলইডির ফুল ফর্ম, তারপরে কোনটা কত পার্সেন্ট অপচয় করে, এর মধ্যে কে সব থেকে বেশি অপচয় করে, কে সব থেকে কম অপচয় করে, তিনটের মধ্যে ডিফারেন্স আসবে, তুলনা আসবে। তাই এগুলোকে শর্ট কোশ্চেনের জন্য বা বড় কোশ্চেনের জন্য এগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট আসছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এখান থেকে বোঝার জায়গা চলে আসলো, মুখস্থর জায়গা নেই। হ্যাঁ, তবে যারা বুঝতে পারছো না তাদেরকে বলবো পরীক্ষায় তো পাশ করতে হবে, তাই আপাতত এই সূত্রগুলো চোখ কান বুঝে মুখস্থ করে ভালোভাবে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? বুঝতে আমাদেরকে হবেই, এটা না বুঝলে এর মজা তুমি পাবে না। কিন্তু যদি না হয়, এখন আমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে পরীক্ষায় লেখার জন্য সাজেস্ট করবো আপাতত এটা মুখস্থ করে নিও, বা এটা বা এই টাইপের যে সূত্রগুলো এর পরে আছে। কি বলছে সায়েন্টিস্ট? অ্যাম্পিয়ার বলছে যে তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি যদি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে, তাহলে ধরে নাও এটা একটা তড়িৎবাহী তার, এই জিনিসটা একটা তড়িৎবাহী তার। এই তড়িৎবাহী তারে কি করছে, এই ব্যক্তি সাঁতার কাটছে তড়িৎবাহী তার বরাবর। কোন দিকে? না, যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেদিকে সাঁতার কাটছে। তাহলে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, ও সেদিকে সাঁতার কাটছে। ভালো কথা। বলছে সাঁতার কাটছে এমন অবস্থায় যদি ওই ব্যক্তির উপরে একটা চুম্বক শলাকা রাখা হয়, ব্যক্তির উপরে বা নিচে। চুম্বক শলাকা মানে কি, তোমরা দেখেছো না নৌ কম্পাস, সেখানে কি করে ওই নর্থ সাউথ ডিটেক্ট করে, তো তাকে বলে ওই চুম্বক শলাকা। তো সেই জিনিস রাখা হলো ব্যক্তির উপরে, ঠিক আছে? তো যদি রাখা হয় তাহলে কি হয়, তাহলে তিনি দেখবেন যে তিনি সাঁতার কাটতে কাটতে তার বাম হাতটা, সাঁতার কাটতে কাটতে তার বাম হাতটা যেদিকে যাচ্ছে চুম্বক শলাকার উত্তর মেরুদশা সরে সেদিকে চলে গেল। সিম্পল, এই জিনিসটাই তোমাকে খাতায় লিখে দিতে হবে। আচ্ছা, এবার যদি বলো এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যখনই কোনো তারে কারেন্ট যায়, আমরা একটু আগে অবধি কী পড়েছি, কোনো তারে কারেন্ট কেন যায়, বিভব পার্থক্য হলে যায়, ভালো কথা। কোনো তারে কারেন্ট গেলে কী হয়, তাপ উৎপন্ন হয়, জুলের সূত্র।
এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের আলাদা আলাদা ফল। এটা আমরা পড়ছি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল, অর্থাৎ কোনো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে সেই তারে আবার একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। অর্থাৎ তারের চারিপাশে যদি তুমি কোনো ম্যাগনেট নিয়ে আসো, সেই ম্যাগনেটটা ওই চৌম্বক ক্ষেত্রটাকে কিন্তু ফিল করতে পারবে, যেটা এখানে এই ম্যাগনেটটার সাথে হচ্ছে। এই ম্যাগনেটটা তুমি যে কোনো জায়গায় নিয়ে গেলে কি এরকম নড়াচড়া করে না, আর একটা চুম্বকের পাশে নিয়ে গেলেই কিন্তু এটা নড়াচড়া করবে। তাহলে নিশ্চয়ই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এই তারের আশেপাশে, যার জন্য ম্যাগনেটটা ডিস্টার্বড হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। মুখস্থ করে নিও যে তড়িৎবাহী কোনো তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। নেক্সট চলে যাবো দক্ষিণ মুষ্টি নিয়ম। ভীষণ সোজা এটা। বলছে যদি কোনো আচ্ছা তার আগে আমি একটা চুম্বক বলরেখা ব্যাপারটা বলে দিই। ধরো একটা তোমার কাছে চুম্বক আছে, একটা নর্থ পোল সাউথ পোল, এটা নর্থ এটা সাউথ, এরকম একটা চুম্বক আছে। তো সেই চুম্বকের ইন্টারনেটে এরকম অনেক ভিডিও পাবে, কোনো একটা চুম্বক নিয়ে তার চারিপাশে লোহার গুঁড়ো নিয়ে হঠাৎ করে যদি এরকম ছুঁড়ে মারা হয় উপরে, তাহলে দেখা যায় লোহার গুঁড়োগুলো যে চুম্বকের গায়ে আটকাচ্ছে না, একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে আটকাচ্ছে। স্লো মোশনে তোমরা অনেকে ভিডিওটা দেখে থাকবে। তো সেই পথগুলোকে যদি আঁকা যায় না, পথগুলো খানিকটা এরকম এরকম হয়, এরকম এরকম হয়। নর্থ পোল সাউথ পোলের মধ্যে এই যে পথগুলো, এখান থেকে ধরো অসীমে ঘুরে আবার ফিরে আসবে, রাইট? এই পথগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। চুম্বক বলরেখার কথাটা বললাম, এটা বললাম আমি একটা চুম্বকের জন্য। তো ধরো কোনো একটা তার আছে, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে। তো কারেন্ট যখন যাবে সেই তারে তো নিশ্চয়ই চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, আমরা একটু আগে দেখলাম। তো যখন উৎপন্ন হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রের একটা দিকও থাকবে, একটা নির্দিষ্ট দিক থাকবে। আর চুম্বক ক্ষেত্র থাকা মানে চুম্বক ক্ষেত্রের বলরেখাও থাকবে। তো দক্ষিণ মুষ্টি নিয়ম বলছে বলরেখাগুলো কেমনভাবে থাকবে। বলছে এই ধরো পেনটাকে আমি এরকম করে যদি এক ডান হাতের মুঠিতে ধরি, বুড়ো আঙুল বরাবর যদি কারেন্টকে বোঝাই যে এদিক থেকে এদিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে বাকি আঙুলগুলো পেনটাকে যেভাবে বেষ্টন করে আছে, যেভাবে ধরে আছে, তুমি একটা পেন নিয়ে হাতে ধরে দেখতে পারো যেভাবে ধরে আছে, এরকম রাউন্ড শেপ করে, এরকম রাউন্ড শেপ করে। তো চুম্বক বলরেখা কিন্তু ঠিক ওইভাবেই এর চারিপাশে বেষ্টন করে থাকে, মানে ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় এইভাবে। তাহলে তুমি তোমার হাতের উপরে পেনটাকে রাখো, রেখে ভাবো এইভাবে তুমি যদি ধরো, তাহলে কি হচ্ছে, চুম্বক বলরেখা দেখো কোনো একটা জায়গায় এভাবে ঢুকছে আর একটা জায়গা থেকে এভাবে বেরোচ্ছে। তাহলে হাতের উপরে পেনটা রাখলে এই পজিশানে চুম্বক বলরেখাটা ঢুকছে আর এই পজিশান থেকে চুম্বক বলরেখাটা বেরোচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুষ্টিতে ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে বাকি আঙুলগুলি চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। নেক্সট ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। বলছে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পরের সাপেক্ষে প্রসারিত করলে, পরস্পরের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রসারিত করতে হবে। তাহলে বাম হাতের কে বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা পরপর 3টে আঙুল কী করবো, এরকম পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, আর এটার সাথে এটাও 90, এরকম করে রেখে যদি প্রসারিত করি, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্র, তর্জনী এই আঙুলটা চৌম্বক ক্ষেত্র, আর মধ্যমা তড়িৎ প্রবাহ। তাহলে এই যে মধ্যমা তড়িৎ প্রবাহ যদি প্রকাশ করে, তাহলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহকে প্রকাশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ এটা কি করবে, পরিবাহীর উপর প্রযুক্ত বল বা পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ কোনো তারে তুমি কারেন্ট দিয়েছো অ্যান্ড ওই তারের পাশে এমনভাবে একটা ম্যাগনেট রেখেছো যেন ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্র এদিকে কাজ করে, কারেন্ট এদিকে যাচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে, আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে যাচ্ছে, তাহলে কী হবে, পরিবাহীর উপর একটা ঊর্ধ্বমুখী বল, এই যে বুড়ো আঙুল যেদিকে কাজ করছে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করবে। সিম্পল ব্যাপার। দ্যাট ইজ আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের আবার একটা ডান হস্ত নিয়মও আছে, এটা আমাদের বইতে নেই, এটা ঠিক এটার মিরর অপোজিট। এই আঙুলটাকে তুমি যেভাবে রেখেছো এই হাতে যদি সেম করো তাহলে এরকম দাঁড়ায়। তো এটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এখানে প্রত্যেকটা আঙুল যা যা ডিনোট করে, এখানেও প্রত্যেকটা আঙুল ঠিক তাই তাই বোঝায়। এখানে তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এখানেও তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠ। তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক, তোমার মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ। পার্থক্যটা কি, এখানে আমরা চুম্বক ক্ষেত্রটা দিচ্ছিলাম, তড়িৎ প্রবাহটা দিচ্ছিলাম, তাই পরিবাহীর উপর বল প্রযুক্ত হচ্ছিল। এখানে উল্টোটা, এখানে কি করব, চুম্বক ক্ষেত্র দেব, আমরা পরিবাহীর উপর বল প্রযুক্ত করব, আমরা দেখব তড়িৎ প্রবাহ পাচ্ছি। তাহলে যখন তড়িৎ প্রবাহ পাবো তখন এটা হয়ে যাবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। আর যখন তড়িৎ প্রবাহ দেব, বল পাবো, তখন হয়ে যাবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে আমরা তড়িৎ দিয়ে কোনো কিছুকে বল প্রয়োগ করে ঘোরাচ্ছি, এটা হচ্ছে মোটর নিয়ম, তাই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে বলে মোটর নিয়ম। আর আমরা কোনো কিছুকে ঘুরিয়ে তড়িৎ পাচ্ছি, সেটা কোন যন্ত্রের সাহায্যে পাওয়া যায় তোমরা সবাই জানো, ডায়নামো। তাই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মকে বলে ডায়নামো নিয়ম। মনে রাখার সবথেকে সহজ উপায়, ডান হস্ত ডায়নামো, ডা এটা দিয়ে মনে রাখবে।
নেক্সট সূত্র, আচ্ছা সূত্র নয়, এটা হচ্ছে বার্লোর চক্র। বার্লোর চক্রটাকে এই যে আমরা ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটা পড়লাম, সেটা থেকে একটা চক্র আছে, সেটাকে ঘোরানো হয়। সিম্পলি ভাবো, এখানে এই চক্র বরাবর নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই চক্র বরাবর নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো নর্থ থেকে সাউথের দিকে, ওই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, নর্থ থেকে সাউথের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে যদি সুন্দর করে আঁকি, এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে ওই দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। মানে এই যে আমরা বাহুটা এঁকেছি না, এটা এঁকেছি বোর্ডের ভেতরে, এবার ঢুকে যাচ্ছে বোর্ডের ভেতরে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। মানে এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে, তাহলে এটা কত 90 ডিগ্রি হচ্ছে না, এটা এইভাবে রয়েছে কিন্তু ছবিটা। তাহলে এইভাবে দেখি, যে আঙুল দিয়ে দেখি, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্রে এই যে আঙুলটা, এটা হচ্ছে বোর্ডের ভেতর দিকে, তাহলে কোন দিকে প্রযুক্ত বল হচ্ছে, বুড়ো আঙুল বরাবর এদিকে, তাহলে এদিকে বল প্রযুক্ত হবে। অর্থাৎ কাঁটাটা কী হবে দেখো, কাঁটাটা তাহলে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। দিস ইজ বার্লো চক্র। এই যে বার্লো চক্রটা ঘোরে, তাহলে কিসের কারণে ঘোরে, তড়িৎ প্রবাহের কারণে ঘোরে। তোমাকে প্রশ্ন করবে যে বার্লো চক্র কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি কাজে লাগছে, তাহলে অবভিয়াসলি তড়িৎ শক্তি থেকে কিসে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে, কারণ ঘুরছে তো, ঘোরা মানে গতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি। তাহলে বার্লো চক্রে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা নেক্সট বলছে, বার্লো চক্রের চুম্বক ক্ষেত্রের অভিমুখ বা তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে কী হবে। মনে রাখবে, বার্লো চক্রে যদি তড়িৎ প্রবাহ উল্টে দেওয়া হয়, তার তড়িৎ দিক উল্টে যাচ্ছে, তাই তড়িৎ প্রবাহের দিক যদি উল্টে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, বার্লো চক্রটা উল্টো দিকে ঘুরবে। যদি চুম্বক উল্টে দেওয়া হয়, তাহলে কী হবে, বার্লো চক্র আবার উল্টো দিকে ঘুরবে। যদি দুটো একসাথে উল্টে দেওয়া হয়, তাহলে কী হবে, বার্লো চক্রের ঘূর্ণনের কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি ইন্ডিভিজুয়ালি তড়িৎ প্রবাহ বা চুম্বক দুটোকে উল্টানো হয় আলাদা আলাদা করে, বার্লো চক্র উল্টাবে। কিন্তু যদি দুটো একসাথে উল্টানো হয়, বার্লো চক্র উল্টো দিকে ঘুরবে না। আচ্ছা নেক্সট হচ্ছে, বার্লো চক্রে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় এবং কেন। তড়িৎ প্রবাহ দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ একটা তারে সবসময় একই দিকে প্রবাহ হচ্ছে আই, এটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি। মানে এতক্ষণ আমরা যা পড়ে এসেছি সেটা ডাইরেক্ট কারেন্টই, ডাইরেক্ট কারেন্টেই বার্লো চক্র ঘোরে। আরেক ধরনের কারেন্ট হয়, যেটা হচ্ছে একবার এদিকে কারেন্টে যাচ্ছে, ঠিক পরের মধ্যে আবার ওদিকে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টের দিকটা বারবার 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 চেঞ্জ হচ্ছে, এটাকে বলে অল্টারনেটিং কারেন্ট বা এসি। এসি কারেন্টে বার্লো চক্র ঘোরে না, কারণ দেখো যখন কারেন্ট এদিকে যাচ্ছে, তো বার্লো চক্র যদি উল্টো দিকে ঘোরার চেষ্টা করে, কারেন্ট যেই এদিকে আসবে বার্লো চক্র আবার এভাবে ঘোরার চেষ্টা করবে, তাহলে বারবার কারেন্টের দিক চেঞ্জ হলে বার্লো চক্র বারবার বিভিন্ন দিকে ঘুরতে চাইবে, তাই এই যে বার্লো চক্রের দিক পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু করতে পারবে না, অ্যাটলিস্ট ওর জন্য ঘুরবে না। এই হচ্ছে বার্লো চক্র। বার্লো চক্রের কার্যনীতি ব্যাখ্যা করে, এই টাইপের কোশ্চেন আসে না খুব একটা, ঠিক আছে, তাও একবার রিডিং পড়ে রেখো। নেক্সট, বৈদ্যুতিক মোটর কি। বৈদ্যুতিক মোটর হচ্ছে এমন একটা যন্ত্র যা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি তৈরি করে। ওকে, তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর। আচ্ছা নেক্সট হচ্ছে, বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন বেগ বা মোটরের শক্তি কীভাবে বাড়ানো যেতে পারে। একটা শক্তি তোমরা মানে একটা সূত্র তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে BINA। এই চারটে জিনিস বাড়িয়ে মোটরের শক্তি বাড়ানো যেতে পারে। বি ফর চৌম্বক ক্ষেত্র, আই ফর কারেন্ট, এন হচ্ছে আর্মেচারে যে কুণ্ডলিটি থাকে তার পাক সংখ্যা, আর এ হচ্ছে আর্মেচারের ক্ষেত্রফল, মোটরের আর্মেচারের ক্ষেত্রফল। তো এই জিনিসগুলোকে বাড়িয়ে যে কোনো একটা মোটরের কী করা যেতে পারে, ঘূর্ণন বেগটাকে বাড়ানো যেতে পারে। এবার তোমার সিলেবাসে এই জিনিস তো নেই, এবার ধরো তোমাকে একটা মোটর দিয়েছে, দিয়ে বলেছে এটার ঘূর্ণন বেগটা বাড়াতে হবে। তো যে মোটরটা দেওয়া আছে, তুমি সেটার মধ্যে কুণ্ডলীর পাক সংখ্যাও বদলাতে পারবে না, আবার আর্মেচারের ক্ষেত্রফলও বাড়াতে পারবে না, কারণ মোটর তাহলে ভেঙে চুরে খুলে সব ঠিকঠাক করতে হবে, সেটা তুমি করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তুমি বাড়াতে পারছো কি, মোটরের ভেতরে যে তড়িৎ চুম্বকটা আছে সেটার ম্যাগনেটিক ফিল্ড তুমি ইনক্রিজ করতে পারছো, চুম্বক ক্ষেত্র বাড়াতে পারছো, আর মোটরের মধ্যে প্রবাহ মাত্রা বাড়াতে পারছো। এই দুটো বাড়ালে তাহলে কী হবে, মোটরের ঘূর্ণন বেগ বাড়বে। তাহলে ইন জেনারেল অ্যান্সার আমরা কী দেবো, আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করলে বা মোটরের মধ্যে প্রবাহ মাত্রা বাড়ালে কী হবে, মোটরটা, বৈদ্যুতিক মোটরটা আরও জোরে ঘুরবে। ওকে, নেক্সট হচ্ছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ব্যাখ্যা করো। খুব একটা আসে না, একবার রিডিং পড়বে। বৈদ্যুতিক মোটর আর ডায়নামো থেকে একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন আসে, আমি বলে দিচ্ছি কমন, মানে টেস্ট পেপার বা পেজে তুমি পাবে এরকম। সেটা হচ্ছে স্লিপ রিং আর কমিউটেটর কোনটায় কোনটা ব্যবহৃত হয় আর কটা করে ব্যবহৃত হয়। এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, বইটা খুঁজে বার করে লিখে নেবে, শর্ট কোশ্চেন হিসেবে নোট করে নেবে। আচ্ছা, ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রটা খুব ইউনিক একটা জিনিস, বলছে যে কোনো একটা যদি তড়িৎবাহী লুপ থাকে, এটা লুপ বলতে কি বোঝায়, একটা কারেন্টের তার এরকম গোল একটা রিংয়ের মতো কারেন্টের তার আছে। তুমি কি করছো, যদি কারেন্টের তারের মধ্যে দিয়ে কোনো একটা ম্যাগনেট নিয়ে যাওয়ার চেষ্টা করো, ধরো নর্থ পোল সাউথ পোল, তুমি ম্যাগনেটটাকে কি করছো, এই ম্যাগনেটটাকে যা সিলেক্ট হবে না, ছেড়ে দাও। তুমি এই ম্যাগনেটটাকে নিয়ে এই লুপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তো যখনই তুমি ম্যাগনেটটাকে মুভ করবে, লুপের দিকে মুভ করবে, তখন কি হবে,
এই লুপের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, যার জন্য তড়িৎ প্রবাহ চলবে এই লুপের মধ্যে। একদম ম্যাজিক্যাল জিনিসটা, যে কি সুন্দর একটা কারেন্টের তার আছে, একটা তার, সে তারের সঙ্গে না কোনো ব্যাটারি লাগানো, না কিচ্ছু লাগানো, এবং সেই তারের মধ্যে তুমি যদি একটা বাল্বও লাগিয়ে রাখো, তাহলে তুমি সেই তারের মধ্যে দিয়ে যখন একটা ম্যাগনেটকে খুব স্পিডে নিয়ে যাবে, দেখবে বাল্বটা হঠাৎ আলো জ্বলে উঠেছে। কেন? তার মানে নিশ্চয়ই এই তারে কারেন্ট তৈরি হয়েছে। এইটাই হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডে কি বলছে? কোনো বদ্ধ কুণ্ডলী, মানে বেসিক্যালি এইটা হচ্ছে বদ্ধ কুণ্ডলী, তার সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, যখন তুমি ম্যাগনেট নিয়ে যাচ্ছ লুপের মধ্যে দিয়ে, তো ম্যাগনেট থেকে যে ডিস্টেন্সটা আছে, এখন যে ডিস্টেন্সের লুপটা আছে এখান থেকে অনেক দূরে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র যা, তুমি যদি ম্যাগনেটটা আরও কাছে নিয়ে যাও, চৌম্বক ক্ষেত্রকে ইনক্রিজ করছে, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, রাইট? তো বলছে চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয়, কুণ্ডলিতে ইএমএফ আবিষ্ট হয়। কুণ্ডলিকে এটাতে কি আবিষ্ট হচ্ছে? একটা ইএমএফ আবিষ্ট হওয়া, মানে কি? মানে তৈরি হচ্ছে, এর মধ্যে একটা ইএমএফ তৈরি হচ্ছে এবং তড়িৎ প্রবাহ চলে, সিম্পল। তাই ইএমএফ তৈরি হলে কারেন্ট তো যাবেই, তাই কারেন্ট যাচ্ছে। ইএমএফ মানে কি? আজকে এত স্পিডে পড়িয়েছি, ইএমএফটা বলতে ভুলে গেছি। ইএমএফ হচ্ছে তড়িৎ চালক বল, বেসিক্যালি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আমরা বাংলায় যেটাকে তড়িৎ চালক বল বলে, একটু পড়ে এসেছি সেই জিনিস। ওকে, দ্বিতীয় সূত্রে কি বলছে? বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, মানে এই যে ঘটনাটা ঘটলো এটার ক্ষেত্রে, আবিষ্ট ইএমএফ এর মান, মানে এর মধ্যে যে ইএমএফ বা তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে, সেটার মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। একটু টাফ, বারবার বলতে বলতে হয়ে যাবে। বলছে যে এর মধ্যে যে ইএমএফটা তৈরি হয়েছে, মানে যার কারণে কারেন্টটা যাচ্ছে, তার মান এই চুম্বক যত স্পিডে নিয়ে যাওয়া হচ্ছে তার পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। মানে চুম্বক তুমি যত বেশি জোরে নিয়ে যাবে, এর ভেতরে চৌম্বক প্রবাহটা তত তাড়াতাড়ি পরিবর্তন হবে, আর এর ভেতরে তত বেশি ইএমএফ তৈরি হবে। বোঝা গেল? তার মানে এর ভিতরে চৌম্বক প্রবাহের যে পরিবর্তনটা হচ্ছে, সেই চৌম্বক প্রবাহের পরিবর্তনের যে হার, তার সাথে সমানুপাতিক ইএমএফ। সিম্পল। এই হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র। প্রথম সূত্র দ্বারা বোঝাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডে যে ডিস্টারবেন্স তৈরি করো তুমি একটা তারের মধ্যে দিয়ে, ওর মধ্যে কিন্তু ইএমএফ তৈরি হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি বলছে? ওই ডিস্টারবেন্সের কারণে যে ইএমএফটা তৈরি হবে সেটা মান কত, তাহলে উনি ইএমএফ তৈরি হবে এবং মান কত সেটা বলে খাল্লাস হয়ে গেলেন। সমস্যা হচ্ছে কোন দিকে কারেন্ট হবে এটা কিন্তু তিনি বলেননি, বা ইএমএফ এর কারণে কারেন্টটা কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা তার সূত্র থেকে জানা যায় না। এই অসম্পূর্ণতাটাকে মানে প্রমাণ করে ঠিক করে হচ্ছে বিজ্ঞানী লেঞ্জ, সেটাকে বলছে লেঞ্জের সূত্র। লেঞ্জ কি বলছে সূত্র পড়ার আগে তোমাকে আমি একটা বেসিক জিনিস দেখিয়ে দিই। আই কারেন্ট যাচ্ছে, এই হচ্ছে আমাদের চুম্বক, নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে? এবার যখন এই চুম্বকটাকে আমি এর মধ্যে নিয়ে যাব, এর মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে, তো জানলাম একটু আগে। তো লেঞ্জ বলছে এই চুম্বকটাকে তারের কাছে নিয়ে গেলে তার এই যে কারেন্টটা তৈরি করছে, তার কারণ হচ্ছে যাতে এই চুম্বকটাকে বাধা দিতে পারে। তার কেন কারেন্ট তৈরি করছে? যাতে চুম্বকটাকে বাধা দিতে পারে। ভালো কথা। আচ্ছা, চুম্বককে বাধা দিতে গেলে এই জায়গায় কোন মেরু তৈরি হতে হবে? চুম্বকে যদি নর্থ পোল হয় এই জায়গায়, তাহলে যদি নর্থ পোল তৈরি হয় তবে নর্থকে বিকর্ষণ করবে, একমাত্র তাহলেই তো বাধা দিতে পারবে, নাহলে বাধা দেওয়ার কোনো কি, একটা লুপ্ত ফাঁকা, তার মধ্যে চুম্বক নিয়ে গেলে বাধা কী করে দেবে? বাধা দেওয়ার একটাই উপায় আছে, যদি এই জায়গায় নর্থ পোল তৈরি হয় তাহলে নর্থ বিকর্ষণ করবে, চুম্বকটা আমি নিয়ে যেতে পারবো না, বা আমি বাধা ফিল করবো একটা। তো লেঞ্জ বলছে যে যখন এরকম আমরা তড়িৎচুম্বকীয় আবেশ করব, তো তখন আবিষ্ট তড়িৎ প্রবাহ নিয়ে আই কারেন্টটা এমন একটা দিকে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক, এমন দিকে হবে যেদিকে হলে এই প্রবাহ সৃষ্টির কারণকে, এই যে কারণকে বাধা দিতে পারে। ওকে, এই হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখো এমন অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এই সূত্র নিয়ে আরও একটু ডিসকাশন করা যেত, বাট এটা প্র্যাকটিক্যালি এরকম করে ডিসপ্লের সামনে সম্ভব নয়, এর জন্য ক্লাস অ্যাটেন্ড করতে হবে। অনেক তাড়াতাড়ি বোঝাচ্ছি, যে চ্যাপ্টারটা কমপ্লিট করতে অলমোস্ট 1 মাস লাগে, সপ্তাহে 2 দিন করে পড়ালে, তো সেই চ্যাপ্টারটা আমি একদিনে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। এটা একটা মানে ভীষণ ডিফিকাল্ট কাজ, এত ডিটেলসের জন্য বলা সম্ভব নয়। তো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই অফলাইন ক্লাস অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে লেঞ্জের সূত্রকে শক্তির সংরক্ষণ সূত্র বলা হয়ে থাকে। এটা শক্তি সংরক্ষণ সূত্রের আরেকটা রূপ বলা হয়, ঠিক আছে? কেন বলা হয়? রিজন হচ্ছে এই যে ধরো আমি ম্যাগনেটটা নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যাওয়ার সময় আমি বিকর্ষণ বলের বিরুদ্ধে ঠেলে নিয়ে যাচ্ছি ম্যাগনেটটাকে, মানে আমি কার্য করছি, সেই কার্যটা লুপের মধ্যে তড়িৎশক্তি রূপে সঞ্চিত হয়, বা ওর মধ্যে তড়িৎশক্তিটা তৈরি করে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র এখানে। আচ্ছা, একমুখী তড়িৎ প্রবাহ আর পরিবর্তী তড়িৎ প্রবাহ, বেসিক্যালি ডিসি আর এসি। একমুখী তড়িৎ প্রবাহ কাকে বলে? এটাকে বলা হচ্ছে ডিসিকে, আর এটা হচ্ছে এসিকে। ডিসি এসি ব্যাপারটা কি? একটা কারেন্ট আছে, সেই কারেন্টটা সবসময় একই দিকে যাচ্ছে, দ্যাট ইজ ডিসি। এসিটা কি জিনিস? ধরো একটা তার আছে, কারেন্টটা এদিকে যাচ্ছিল, পরের মুহূর্তে কারেন্টটা এদিকে যাবে, তারপরের মুহূর্তে কারেন্ট আবার এদিকে যাবে, মানে বারবার দিক পরিবর্তন করবে, সেটা হচ্ছে এসি।
এসি কারেন্টকে যদি সময়ের সাপেক্ষে তুমি গ্রাফে আঁকো, তাহলে দেখো এখন কারেন্টটা জিরো, কারেন্টটা আস্তে আস্তে সময়ের সাপেক্ষে বাড়ছে, বাড়তে 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 একটা পিক ভ্যালুতে গেল, মানে সর্বোচ্চ কারেন্ট হলো। তারপরে সময়ের সাপেক্ষে কারেন্ট আবার কমবে, কমতে 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 আবার জিরো হয়ে যাবে। আবার কারেন্টটা উল্টো দিকে বাড়বে, এই যে উল্টো দিকে বাড়ছে মানে হচ্ছে এই গ্রাফটা উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে আবার সর্বোচ্চ হবে, আবার উল্টো দিকে কমে যাবে, কমতে 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 আবার জিরো হবে, তারপর কী হবে, আবার সোজা দিকে বাড়বে। এরকম করে করে এসির গ্রাফটা কিন্তু চলে, ঠিক আছে। এটা হচ্ছে সময়ের সাপেক্ষে এসি কারেন্টের গ্রাফ। এদিকে আই বোঝাচ্ছি আর এদিকে টাইম বোঝাচ্ছি। যদি তোমাকে ডিসি আঁকতে বলা হতো, ডিসির গ্রাফ কেমন হতো, সময়ের সাপেক্ষে ডিসির প্রবাহ তো সেমই থাকে, তাহলে এদিকে হচ্ছে আই, এদিকে হচ্ছে টি, তাহলে কী হবে, সবসময় সেম। এটা হচ্ছে ডিসি প্রবাহ। তোমার শেখার জন্য বলে রাখি, যদি তোমাকে এই গ্রাফটা দেয়, বলো তো এটা এসি নাকি ডিসি, এটা কিন্তু দেখতে এর মতো লাগছে, কিন্তু এটা ডিসি। কেন ডিসি বলো তো, তড়িৎ প্রবাহ মাত্রা এদিকে বোঝানো হচ্ছে টাইম, এদিকে বোঝানো হচ্ছে, দেখো সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়েছে, বেড়ে আবার আস্তে আস্তে কমতে কমতে শূন্য হয়েছে, কিন্তু অপোজিট দিকে তো যায়নি, উল্টো দিকে যায়নি, কিন্তু জিরো হয়ে আবার সেদিকেই বেড়েছে। অর্থাৎ এই তারে কারেন্টটা যখন এদিকে যাচ্ছিল, যেতে যেতে কারেন্ট আস্তে আস্তে কমে গেছে, শূন্য হয়ে গেছে, তারপরে আবার বেড়েছে, কিন্তু সেই একই দিকে বেড়েছে, দিক যেহেতু চেঞ্জ করেনি, ওটা কিন্তু ডিসি। স্টিল এটা ডিসি। আর এটা এসি। যখনই কারেন্ট উল্টো দিকে যাবে সেটাকে আমরা এসি বলবো। প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে এদের মধ্যে কোনটার ব্যবহার সুবিধাজনক এবং কেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের ক্লাস 12-এ আছে, 10-এ এতটা আমরা জানতে পারবো না বা আলোচনা করার সুযোগ পাবো না। শুধু মনে রাখবে এসির সুবিধা সব দিক থেকে বেশি, পরিবহন এবং বন্টনে শক্তি ক্ষয় কম হয় এসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে সে শক্তি ক্ষয়টা বেশি। তাই আমরা কি করি, ডিসির তুলনায় এসিটাকে বেশি প্রেফার করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসি থেকে এসিতে আর এসি থেকে ডিসিতে রূপান্তর করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। এসি থেকে ডিসি করতে লাগে রেকটিফায়ার, আর ডিসি থেকে এসি করতে লাগে কনভার্টার। এটা মুখস্থ রাখবে। তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রে কীভাবে উৎপাদন করা হয়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বইতে আছে, গল্পের মতো পড়ে নিও, বোঝার কিছু নেই। আচ্ছা, 3 পিন প্লাগে মাঝখানের পিনটি অন্য দুটির থেকে বেশি মোটা এবং লম্বা করা হয় কেন, এই পোর্শনটা বা এই পেজে যা কোশ্চেন আছে সবটাই বইতে গল্পের মতো করে রেখা আছে। আমার মনে হয় না এই পেজে বোঝানোর কিছু আছে, একটু পড়ে নিলেই এখানে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লিখে দিয়েছি, এগুলো নোট করে নিতে পারো। 3 পিন প্লাগে মাঝখানের পিনটি মোটা এবং লম্বা করা হয় কেন, মোটা করা হয় যাতে অন্য কোনো পিনে ভুলবশত প্রবেশ না করানো যেতে পারে, লম্বা করা হয় যাতে সবার আগে পিনটিকে 8 পিনের মধ্যে প্রবেশ করানো যেতে পারে। আচ্ছা, 3 পিন প্লাগে প্রতিটি পিনের সম্মুখভাবে লম্বালম্বিভাবে চেরা থাকে কেন, কিছু কিছু থাকে, সব কিছু থাকে না। কিছু কিছু সময় কিছু প্লাগ ধরে দেখবে তোমার হাতে যে প্লাগের যে পিনগুলো, সেই পিনগুলোর মাঝখানে এরকম চেরা আছে। ওয়াই, কারণ যাতে লুজ কানেকশন না হয়। অনেক ক্ষেত্রে সকেটে যখন আমরা লাগাই প্লাগটা লুজ হয়ে যায়, সেক্ষেত্রে কি পিনগুলোর মাঝখানে তুমি কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম করে ইয়ে করে ওটাকে ফাঁকা করে নিতে পারো, তাতে কি হবে, একটু টাইট হয়ে যাবে। তো ঢিলা থাকলে স্পার্ক হতে পারে, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটা করা হয়। আচ্ছা, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তার, নিউট্রাল তার, এগুলোর কালার কী, এগুলো পড়বে। আচ্ছা, বর্তনীতে ফিউজ তার কোন সমবায়ে যুক্ত করা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিউজ, সুইচ, এই জিনিসগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ওকে, তো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। অনেকটা পড়িয়েছি, তো আশা করি তোমাদের কিছুটা কাজে লেগেছে। কাজে লাগলে সেটা কমেন্ট করে জানাও। এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে এই সূত্রগুলি দিয়ে আমরা অঙ্ক করব। তো যাদের অঙ্কে সমস্যা আছে ফটাফট নেক্সট ভিডিওটা দেখে ফেলো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।